মর্মহৃদ। পর্ব ২৬ থেকে ৩৫। লেখিকা শান্তানুর শেখ। ২ দিন পেরিয়ে গিয়েছে। বাড়ির পরিবেশ এখনো স্বাভাবিক হয়নি। কাজের লোকেরা জোরে কথা বলে না, আস্তে আস্তে ফিসফিস করে একে অপরের সাথে কথা বলে। ইউসুফ চৌধুরী আর সেতারা বেগম ঘর থেকে বেশি একটা বের হন না। সেতারা বেগম শরীদকে অনেকবার ফোনের চেষ্টা করেছে, শরীদের নাম্বার বন্ধ। যদিও সকলে জানে নিজ থেকে না ফিরলে কারোর সাধ্যই নেই এই ছেলেকে বাড়ি ফেরানো। মর্মসী কলেজে যায়নি এই 2 দিন। তমসাকে রামু ড্রাইভার নিয়ে আসা যাওয়া করছে। খাবার টেবিল ছাড়া মর্মসীকে কোথাও দেখা যাচ্ছে না। সারাক্ষণ নিজের ঘরের দরজায় এঁটে বসে থাকে। আয়নাল চৌধুরী শরীরের উপর প্রচণ্ড রেগে থাকলেও যেহেতু সে বাড়িতে নেই, তাই রাগ ঝাড়ার সুযোগ পাচ্ছেন না, তবে কাজেও খুব একটা মন দিতে পারছেন না। এদিকে ছেলের কোনো খোঁজ না পেয়ে হেমা চৌধুরী দুশ্চিন্তায় খাওয়া দাওয়া বন্ধ করে দিয়ে অসুস্থ হয়ে পড়েন। সৌরভী অনেক চেষ্টা চালিয়েও হেমা চৌধুরীকে কিছু খাওয়াতে পারছে না। মর্মসীও একবার গিয়েছে, কারো কথাই কানে তুলছেন না। ডাক্তার দেখে এসেছিল, জোর করে খাওয়াতে বলে গিয়েছে, কিন্তু বাড়ির কেউ উনাকে এক গ্লাস পানিও খাওয়াতে পারছে না। গত 2 রাত দোলা শরীরের ঘরেই ছিল। তমসাকে দোলার সাথে থাকতে বলা হয়েছিল। তমসা কান্নাকাটি করে নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে দিয়েছে। দোলার স্বাভাবিক গৃহবধূর মতো আচরণ বাড়ির সবাইকে আরো অপ্রস্তুত করে তুলেছে। নতুন বউ হিসেবে সে সারাক্ষণ সাজুগুজু আর এঘর থেকে ওঘরে ঘুরে বেড়ানোয় ব্যস্ত। শরীরের ঘরে সে তার ব্যবহৃত সব জিনিসপত্র গত 2 দিন ধরে খুব মনোযোগ সহকারে দেখছে। শরীর সম্পর্কে সে যত বেশি জানতে পারবে তত বেশি দিন এই নাটক চালিয়ে যেতে পারবে, এসব ভেবেই সে তীক্ষ্ণ নজরে সব আয়ত্ত করার চেষ্টা করছে। সূর্যাস্তের আগে বিকেলের আকাশের রামধনু দেখা গিয়েছিল। তমসা সেটা দেখেও কোনরূপ প্রতিক্রিয়া করেনি, মর্মসীর কাছে ছুটে যায়নি। হইচই করে পুরো বাড়ি মাথায় তুলেনি। সন্ধ্যায় মাগরিবের নামাজ আদায় করে তমসা মায়ের ঘরে গিয়েছিল। হেমা চৌধুরীর অবস্থা ক্রমশ খারাপ হচ্ছে। তমসা ড্রয়িং রুমে বসে কান্নাকাটি শুরু করেছে। ইউসুফ চৌধুরী আবার ডাক্তার ডাকেন। ডাক্তার এসে জানায় উনার প্রেশার ফল করেছে, খাওয়া দাওয়া না করার ফলে হাইপোগ্লাইসেমিয়া প্লাস ডিহাইড্রেশন দুটোই দেখা দিয়েছে। ডাক্তার একটা স্যালাইন দিয়ে চলে যান। সন্ধ্যা পেরিয়ে রাতের প্রহর। তমসা হেমা চৌধুরীর পাশে বসে আছে সন্ধ্যা থেকেই। খানিক বাদে বাদে চাপা কান্না আটকে রাখতে না পেরে চোখের জল গড়িয়ে পড়ছে গালে। মর্মসী একবার এসে দেখে গিয়েছিল। দোলা আসতে চাইছে হেমা চৌধুরীকে দেখতে, কিন্তু সৌরভী নিষেধ করেছে। এ অবস্থায় কিছুতেই উনাকে উত্তেজিত করা যাবে না। মর্মসী যখন হেমা চৌধুরীকে দেখতে এসেছিল বারান্দায়, তখন দোলার সঙ্গে তার চোখাচোখি হয়। দোলা নির্লজ্জের মতো ড্যাব ড্যাব করে দেখছিল মর্মসীকে, আর মনে মনে ভাবছিল, মেয়েটার সুশ্রী চেহারা আসলেই মারাত্মক লেভেলের। একটা মেয়ে হয়েও সে বারবার তাকিয়ে দেখছে। মর্মসী একবার দোলাকে দেখেই চোখ সরিয়ে নিয়েছে। হেমা চৌধুরীকে দেখে যাওয়ার পর মর্মসী ভিতরে কেমন অস্থিরতা অনুভব করে। প্রথমে ভেবেছিল ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে, শরীর ফিরে আসবে বাড়িতে। কিন্তু হেমা চৌধুরীর অবস্থার অবনতি দেখে মর্মসী সিদ্ধান্ত নেয় শরীরের খোঁজ করবে। মধ্যরাতে বাড়ির সবাই ঘুমিয়ে গেলে মর্মসী নিঃশব্দে ঘর থেকে বেরিয়ে আসে। সাবধানে পা ফেলে সিঁড়ি দিয়ে নামে। ড্রয়িং রুম পেরিয়ে চলে আসে বাইরে। বিশাল উঠোন পেরিয়ে মূল দরজার কাছে এসে দারোয়ানকে ঘুমন্ত অবস্থায় দেখতে পেয়ে মনে মনে খুশি হয়। কোনো রকম শব্দ না করে গেট খুলে বেরিয়ে আসে বাইরে। ঘুটঘুটে অন্ধকারে হাঁটা শুরু করে। অন্য সময় হলে কিছুতেই অন্ধকারে একা হাঁটতে সাহস করত না, তাও আবার একা। কিন্তু আজ মর্মসীর কি হয়েছে সে জানে না। নিজের ভিতর অদৃশ্য এক শক্তি অনুভব করতে পারছে সে। নিজেকে হঠাৎ করেই অনেক বড় বড় লাগছে। সবাই তাকে বাড়ির ছোট বাদর বলে যে খ্যাপায়, সেটা ভেবে হাসি পাচ্ছে। মনে মনে আওড়ায়, মর্মসী তুই এত বড় হয়ে গিয়েছিস। একা একা রাতের আধার ভেঙে শরীর ভাইকে খুঁজতে বেরিয়েছিস। রাতের গভীরতা বাড়ছে। ক্লাবঘরের মেঝেতে শুয়ে সিগারেট টানতে টানতে চোখ মুখ কালো করে ফেলেছে শরীর। গত 2 দিনে কোনো দানা পড়েনি পেটে। নাওয়া খাওয়া ছাড়া সারাদিন বাইরে ঘুরে বেরিয়ে সারা রাত কাটিয়ে দেয় ক্লাবঘরে। রাত কিছুক্ষণ পর পর এসে জোর করে তার সঙ্গে যাওয়ার জন্য। শরীর রাদের সঙ্গেও যায়নি। রাত খাবার নিয়ে হেলে শরীর তা স্পর্শ করেনি। আচমকা ক্লাবঘরের দরজায় খটখট শব্দ পেয়ে শরীর উঠে বসে। রাত হবে হয়তো, এই ভেবে দরজা খুলে বিস্ময়ে ভরা দৃষ্টিতে তাকিয়ে থাকে কিছুক্ষণ। হাতের সিগারেটটা ছুঁড়ে ফেলে দিয়ে গলা ছেড়ে জিজ্ঞেস করে, মম তুই এখানে এসেছিস কিভাবে? এই মাঝরাতে বাইরে বেরিয়েছিস কোন সাহসে?
মর্মুষী হাত উঁচু করে শরীরকে থামতে ইশারা দেয়। এই অভ্যাসটা সে শরীরের থেকেই পেয়েছে। অন্যের কথার মাঝে হাত উঁচু করে ইশারা করে থামিয়ে দৃষ্টি আকর্ষণ করার। শরীরকে পা থেকে মাথা অবধি একবার দেখল মর্মুষী। মুখে বিরক্তি নিয়ে বলতে লাগলো, মাঝরাতেই বেরিয়েছি, ভাবলাম যদি আল্লাহ সহায় হন, কোনো বিপদে পড়ি। কোনো বিপদ আপদ ছাড়া তো আমি শরীর চৌধুরীর সাক্ষাৎ পাব না। শরীরের মেজাজ গরম হওয়ার পথে। মাথা ঠান্ডা রাখার চেষ্টা করল। বাইরে হাওয়া বইছে প্রচণ্ড বেগে। যে কোনো মুহূর্তে বৃষ্টি আরম্ভ হবে। শরীর মর্মুষীকে ভেতরে আসতে বলে নিজে ভেতরে ঢুকে একটা বেঞ্চের উপর উঠে পা দুলিয়ে বসে। মর্মুষীও তাকে লক্ষ্য করে, সেও আরেকটা বেঞ্চের উপর শরীরের মতো করে পা দুলিয়ে বসে। শরীরের রাগ হালকা হয় মর্মুষীর এহেন কর্মকাণ্ডে। মর্মুষী মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে থাকা সিগারেটের উচ্ছিষ্ট অংশগুলো দেখছে। শরীর শান্ত স্বরে জিজ্ঞেস করল, কেমন আছিস মমু? ভালো না। শরীর মলিন চোখ দুটো দিয়ে তাকিয়ে দেখে থাকে। মর্মুষীও খেয়াল করে শরীরের চোখের নিচে ডার্ক সার্কেল পড়েছে, মুখ শুকনো লাগছে। সুন্দর সিল্কি চুলগুলো এলোমেলো হয়ে কুকড়ে রয়েছে। শার্টে ধুলোবালি জমে পুরনো দেখাচ্ছে। ঠোঁট দুটো কালচে দেখাচ্ছে। মর্মুষী কখনোই শরীরকে এভাবে খেয়াল করেনি। শরীর কিছুটা অস্বস্তি বোধ করতে লাগলো। মর্মুষী অন্যদিকে তাকিয়ে বলল, কিভাবে ভালো থাকবো, আপনার জন্য আমার বড় মা মরতে বসেছে। মর্মুষী কথা শেষ করার আগেই শরীর জিজ্ঞেস করে, কি হয়েছে? মর্মুষীর কণ্ঠ ভারী হয়ে আসছে, চোখ ছাপিয়ে জল আসে। বড় মা আপনার টেনশনে খাওয়া দাওয়া বন্ধ করে অসুস্থ হয়ে পড়েছে। আজ সন্ধ্যার পর থেকে অবস্থা খুবই খারাপ। আপনাকে ফোনে পাওয়া যাচ্ছে না। বাবা রেগে আছে, উনার সামনে কেউ কোনো শব্দ করতে পারে না। আমি বাড়িতে কাউকে না জানিয়ে লুকিয়ে বাইরে বেরিয়ে এসেছি। আপনি বাড়িতে চলুন। হেমা চৌধুরীর অসুস্থতার খবর পেয়ে শরীর অস্থির হয়ে যায়। দুই হাতের আঙ্গুল দিয়ে কপালের চুলগুলো পিছনে সরিয়ে দিয়ে চুলে মুঠি করে বড় বড় নিঃশ্বাস নিয়ে নিজেকে শান্ত করে। মেঝে থেকে ফোনটা তুলে সেটা পকেট রাখে। এরপর মর্মুষীর হাত ধরে দরজার দিকে ইশারা করে বলে, বাড়ি চল। মর্মুষী এক ছটকায় হাতটা ছাড়িয়ে নেয়। শরীর সঙ্গে সঙ্গে দুই চোখ বন্ধ করে ফেলে। যেন অদৃশ্য এক তীরের ফলা এসে বুকে বিঁধেছে। যে ভয়টা পাচ্ছিল সে গত 2 দিন ধরে। চোখ খুলে অসহায় দৃষ্টিতে তাকায় মর্মুষীর দিকে। কাছাকাছি এসে মর্মুষীর 2 গালে হাত রেখে বলে, এমন করিস না জান। তোর ঘৃণা সইবার ক্ষমতা সৃষ্টিকর্তা আমাকে দেয়নি। মর্মুষী আবার নিজেকে ছাড়িয়ে নিতে চায়, কিন্তু শরীরের শক্ত হাতের বাঁধনে আটকা পড়ে। মাথা নিচু করে ক্ষীণ কণ্ঠে বলে, ছাড়ুন, কেমন যেন লাগছে। শরীরের চতুর মস্তিষ্কে ভাবুক পোকা নড়েচড়ে উঠল। ঠোঁট প্রসারিত করে ছোট করে শুধায়, কেমন লাগছে? জানি না। ছাড়ুন তো। শরীর হাতের বাঁধন আরো শক্ত করে তার কানের কাছে মুখ এনে ফিসফিস করে জিজ্ঞেস করে, জানিস না? আচ্ছা, ভালো নাকি খারাপ সেটুকু নিশ্চয়ই বুঝতে পারছিস। সেটাই বল। মর্মুষীর মস্তক নত হয়ে আসে লজ্জায়। এরকম প্রশ্নের উত্তরে কি বলবে সে? এদিকে সমস্ত অঙ্গ জুড়ে শিরশির অনুভূতি আর লজ্জায় কান গরম হয়ে আসছে। আস্তে করে বিড়বিড় করে, কেমন লাগতে পারে বুঝেন না। ছাড়ুন আমাকে। শরীর ক্রমশ হেয়ালির আশ্রয় নিচ্ছে। মর্মুষীকে পেছনে থেকে শক্ত বাহুতে জড়িয়ে ধরে আবারও ফিসফিস করে জিজ্ঞেস করে, হৃদস্পন্দন বাড়ছে তাই না? কি করে বুঝলেন? আমারও বাড়ছে। একটা চুমু খেতে দিবি চান? খবরদার, ছাড়ুন বলছি। মর্মুষী তেতে গিয়ে শরীরের হাত টেনে শক্ত কামড় বসায়। ভেবেছিল এতে শরীর হয়তো তাকে ছেড়ে দিবে, কিন্তু ভাবনায় জল ঢেলে শরীর তাকে নিজের দিকে ঘুরিয়ে এনে তার নরম ওষ্ঠপুটে কামড় বসালো। ব্যথায় কুকড়ে উঠে শরীরের শার্ট খামচে ধরল। সেকেন্ড 5 পর ছেড়ে দিতেই মর্মুষী চিৎকার করে, কি করেছেন এটা? ছি, তুই আমাকে কামড়েছিস, আমিও কামড়েছি। হিসাব বরাবর। তাই বলে। ছি, অসভ্য লোক। আমি কি আপনার ঠোঁটে কামড় দিয়েছি? আমি তো নিষেধ করিনি। তোর যেখানে খুশি কামড় দিতে পারতিস। তুই বেছে নিলি আমার হাত। মর্মুষীর মস্তিষ্ক ফেটে যাচ্ছে রাগে। হাতের উল্টো পিঠে ঠোঁট মুছতে লাগলো। শরীর আর চোখে তা দেখে অস্পষ্ট স্বরে আওড়ালো, একদিন ছটফট করবি এই অসভ্যের একটু আদরের জন্য। রাগ নিয়ন্ত্রণ করে নিজেকে শক্ত করে ক্লাব ঘর থেকে বেরিয়ে এসে বাইরে দাঁড়ায়। বারবার মর্মুষীকে ওড়নার আঁচলে ঠোঁট মুছতে দেখে শরীর ফিচেল হাসল। শরীর কথা বাড়ায় না। বারান্দা থেকে বাইকটা বাইরে বের করে এনে মর্মুষীকে জলদি উঠতে বলে। মর্মুষী বাইকে বসে কিন্তু বরাবরের মতো শরীরের কাঁধে হাত রাখে না। কিছুক্ষণের ভিতর বাড়িতে পৌঁছে শরীর তড়িৎ গতিতে হেমা চৌধুরীর ঘরের দিকে ছুটে যায়।
মর্মুষী পিছনে ধীর পায়ে আগায়। তমসা মায়ের পাশে বসে বালিশে হেলান দিয়ে ঘুমিয়ে আছে। হেমা চৌধুরীর হাতে সালাইন ঝুলছে। শরীর আর মর্মুষীর পায়ের আওয়াজ পেয়ে তমসার ঘুম ভেঙে যায়। শরীরকে দেখে চোখে মুখে প্রফুল্লতা এনে চিৎকার করে তমসা, ভাইয়া। তমসার চিৎকারে হেমা চৌধুরীর ঘুম ভেঙে যায়। নিভু নিভু চোখ মেলে তাকান। চোখের সামনে সবকিছু ঝাপসা লাগছে। চোখ পিটপিট করে, আবারও তাকিয়ে শরীরকে সামনে দেখতে পেয়ে শুষ্ক ঠোঁট দুটো প্রসারিত করেন। শরীর এগিয়ে এসে মায়ের শেরে বসে। হেমা চৌধুরী হাত উঁচু করে শরীরের দিকে বাড়িয়ে দিলে শরীর মায়ের হাতখানা নিজের দুই হাতের মধ্যে নিয়ে হাঁটু ভেঙে মেঝেতে বসে যায়। মায়ের হাতটা কপালে ঠেকিয়ে ভাঙা কণ্ঠে বলে, সরি মা, আমাকে ক্ষমা করো। বিশ্বাস করো, আমি বিয়ে করিনি। আমি কখনো দেখিনি ওই মেয়েকে। শরীরের কণ্ঠে কথা জড়িয়ে আসে, সে কিছু বলতে পারছে না। হেমা চৌধুরী তমসাকে ইশারা করে তাকে উঠিয়ে বসিয়ে দেওয়ার জন্য তমসা আর মর্মুষী এগিয়ে এসে হেমা চৌধুরীকে একটা বালিশে হেলান দিয়ে বসিয়ে দেয়। হেমা চৌধুরী জলভর্তি চোখে ছেলের মুখের পানে তাকিয়ে হাসেন আর নির্বিঘ্নে বলেন, আমি বিশ্বাস করিনি ওই মেয়েটাকে। আমি এইটুকু জানি আমার ছেলে কোনো আত্মমর্যাদাহীন, ব্যক্তিত্বহীন মেয়েকে বউ করে আনবে না। ওই মেয়ের কথা বিশ্বাসের প্রশ্নই উঠে না বাবা। তুই আমাকে কথা দে, আর কোনোদিন বাড়ি ছেড়ে যাবি না। আর যাব না, নিজের বাড়ি নিজের জিনিস ছেড়ে আর দূরে থাকবো না। হেমা চৌধুরী একটা স্বস্তির নিঃশ্বাস ফেললেন। মর্মুষীর দিকে তাকিয়ে অনুরোধের স্বরে বলেন, আমার ছেলেটাকে একটু খাবার দিবি মা? না খেয়ে চোখ মুখ শুকিয়ে গিয়েছে। মর্মুষী মাথা ঝাঁকিয়ে বেরিয়ে আসে। শরীর হেমা চৌধুরী থেকে বিদায় নিয়ে মর্মুষীর পিছু পিছু ডাইনিং টেবিলে আসে। তমসাও এসেছে মর্মুষীকে সাহায্য করতে। এমন সময় সিম্বার ম্যাও ম্যাও শব্দ শুনতে পায়। মর্মুষীকে অনেকক্ষণ ধরে খুঁজে না পেয়ে সিম্বা ছুটোছুটি করছে। মর্মুষী শরীরকে খাবার বেড়ে দিচ্ছিল। সিম্বাকে দেখে সে তার কাছে যেতে চাইলে তমসা তাকে থামিয়ে বলে, দাঁড়া, আমি দেখছি সিম্বাকে, দুই ভাইয়াকে খেতে দে। তমসা সিম্বাকে কোলে নিয়ে একটা চেয়ার টেনে বসে শরীর হাত ধুয়ে খেতে আরম্ভ করল। সিম্বা কিছুতেই থাকতে চাইছেন না তমসার কোলে। তাকে খামচে দিয়ে নেমে মর্মুষীর দিকে ছুটে যায়। মর্মুষীকে পাশ কাটিয়ে শরীরের কাছে চলে যায়। শরীরের পায়ে খামচে ধরে শরীর নিচে ঝুঁকে বাম হাতে সিম্বাকে কোলে নিয়ে বসে ডান হাতে খাচ্ছে আর বাম হাতে কোলে বসা সিম্বার পিঠে হাত বুলাচ্ছে। তমসা আর মর্মুষী দুজনই বিস্মিত। মর্মুষীর একটু হিংসে হচ্ছে। তার সিম্বার হঠাৎ শরীরকে এত পছন্দ হওয়ার কারণ খুঁজে পাচ্ছিল না। তবে কি সবার মতো সিম্বাও শরীরকে মিস করেছে গত 2 দিন। শরীর খাওয়া শেষ করে হাত ধুয়ে সিম্বাকে কোলে নিয়ে উপরে চলে যায়। তমসা মর্মুষীকে বলে, তুই উপরে যা, আমি মাকে দেখে আসি। মর্মুষী উপরে চলে যায় নিজের ঘরে। ভেতরে সিম্বা আর শরীরকে দেখে কিছু বলে না। চুপচাপ আয়নার সামনে দাঁড়িয়ে চুল ঠিক করতে থাকে। শরীর জিজ্ঞেস করে, ওই মেয়েকে আমার ঘরে ঢুকতে দিয়েছে কে? মিষ্টি মা। শরীর সিম্বাকে খাটে রেখে উঠে যায়। মর্মুষী পিছন থেকে দৃঢ় কণ্ঠে বলে, মাঝরাতে চেঁচামেচি করবেন না। যা বলার কাল বলবেন। এত রাতে বাড়ির সকলের ঘুমের 12টা বাজাবেন না। শরীর রাগান্বিত সুরে বলল, আমি কোথায় থাকবো তাহলে? ওই রাস্তার মেয়েটার সাহস কি করে হয় আমার ঘরে ঢুকার? মর্মুষী চোখ বন্ধ করে লম্বা নিঃশ্বাস নিয়ে নিজেকে শান্ত করে বলে, আজ এখানে থাকুন সিম্বাকে নিয়ে। আমি বড় মার ঘরে চলে যাচ্ছি। শরীর আর কিছু বলে না। এক মুহূর্ত দেরি না করে গা থেকে শার্ট খুলে বিছানায় শুয়ে পড়ে সিম্বাকে কাছে টেনে পাশে শুয়ে দেয়। মর্মুষী দরজা চাপিয়ে দিয়ে চলে যায় হেমা চৌধুরীর ঘরে। বর্ষা শেষে শরতের আগমনে প্রকৃতিতে একটা বিশেষ মিশ্র স্বাদ থাকে। আকাশ কখনো পুরোপুরি পরিষ্কার হয় না। বর্ষার কালো মেঘগুলো বিদায় নিয়ে সাদা ধূসর মেঘ ভেসে বেড়ায়। রাতের বৃষ্টির পর গাছপালা চকচকে সবুজ হয়ে থাকে, পাতার ডগায় মোটা শিশিরবিন্দু ঝুলে থাকে। সূর্যের আলো একটু নরম, সোনালি হলদেটে মেঘের ফাঁক দিয়ে এসে মাটিতে ছায়া আলোর খেলা তৈরি করে। মর্মুষীর ঘর সংলগ্ন ছোট বেলকনি থেকে বেলি ফুলের সুবাস ভেসে আসছে। গাছটা সৌরভী ভাবির থেকে উপহার হিসেবে পেয়েছিল, প্রথমবার ফুল ফুটেছে। জানলার ফাঁক দিয়ে মিষ্টি রোদ সিম্বার মুখে পড়েছে। সিম্বা আড়মোড়া ভেঙে উঠে। শরীরকে কিছুক্ষণ দেখে বিছানা ছেড়ে নিচে নামে। গুটি গুটি পায়ে বাইরে চলে আসে। বেলা অনেকটা গড়িয়েছে। নিচে সবাই ব্রেকফাস্ট করছে। ইতিমধ্যে সবাই জেনে গিয়েছে শরীর গতকাল রাতে বাড়ি ফিরেছে। সেতারা বেগম দিনুকে নিয়ে উপরে আসে শরীরের সঙ্গে দেখা করার জন্য। এসে শরীরকে ঘুমন্ত অবস্থায় দেখে ডাকে না। চুপ হয়ে বসে আছে তার পাশে। মুহূর্ত খানিক পর শরীরের ঘুম ভাঙে।
মাথায় কাছের দাদিমাকে দেখে একটা প্রশস্ত হাসি দিয়ে উঠে বসে সেতারা বেগম অভিমানী সুরে বলল, আমি ভেবেছিলাম তুমি মেয়েটাকে বের করে দিবে, তা না করে নিজেই বাড়ি ছেড়ে চলে গেলে কেন দাদা? শরীদ অল্প বিস্তর হেসে বলে, আর যাব না বড় বউ। সেতারা বেগম শরীদের মাথায় হাত রাখেন। শরীদ ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে দেখে দাদিমা চলে গিয়েছে। তখনই তার নজর যায় মর্মুশির ঘরের দেয়ালের উপর ছড়িয়ে থাকা বিভিন্ন পেইন্টিং, ওয়াল হ্যাঙ্গিং এর উপর, যেগুলো মর্মুশির নিজ হাতে তৈরি করা। শরীদ ওগুলো দেখে আর মনে মনে বলে, আমার ঘরটা কবে এভাবে সাজিয়ে দিবি? সৌরভী শান্তশিষ্ট স্বভাবের হলেও কিছুটা জেদি। সে সকাল থেকে দোলাকে দিয়ে রান্নাঘরে এটা ওটা কাজ করাচ্ছে। দোলার বিরক্ত লাগলেও সে কিছু বলতে পারছে না। সৌরভী ইচ্ছে করেই দোলাকে দিয়ে সমস্ত কাজ করিয়ে নিচ্ছে। তমসা ব্যাপারটা সকাল থেকেই লক্ষ্য করেছে। সে মুখ টিপে হাসছে। বাড়ির ছেলেরা নাস্তা করে বেরিয়ে যাওয়ার পর আসমা চৌধুরী মহিলাদের নিয়ে খেতে বসেন। হেমা চৌধুরী আগের চেয়ে অনেকটা সুস্থ। মর্মুশি সিম্বাকে নিয়ে খাবার টেবিলের কাছে আসে। দোলার সঙ্গে তার আবারও দেখা হয়। দোলা তার দিকে তাকালেই মর্মুশির ঘৃণায় সরে যেতে ইচ্ছে হয়। সে চেয়ার টেনে বসে খাওয়া শুরু করে। মর্মুশির চুপচাপ মলিন মুখটা বাড়ির কারোর সহ্য হচ্ছে না। মর্মুশি চুপচাপ হয়ে যাওয়ায় তমসাও আজকাল বেশি একটা কথা বলে না। বাড়িতে কোনো আমোদ নেই, হইহুল্লোড় নেই। কেমন ঝিমিয়ে পড়া পরিবেশ। শরীদ মাজিদা খালাকে ডেকে বলে, খালা, আমার ঘরটা ভালো করে পরিষ্কার করবে। আমার ঘরে বাইরের মানুষের প্রবেশ নিষিদ্ধ। খাবার টেবিল থেকে সবাই শুনতে পায় শরীদের কথা। এমন সময় মর্মুশি মাজিদা খালাকে উদ্দেশ্য করে বলে, ঘরটা ভালো করে পরিষ্কার করো খালা, আমি জাবির ভাইকে বলে দিয়েছি ফুল পাঠাতে। বাসর ঘর সাজাবো। নতুন বউ বাড়িতে এসেছে আজ 4 দিন। এ বাড়ির নিয়মে বাসর হবেন না সেটা কি ভালো দেখায়? মর্মুশির কথায় বাড়ির সকলে হতভম্ব হয়ে গিয়েছে। সবাই বাক্রুদ্ধ। শরীদ বিস্ময়ে ভরা দৃষ্টিতে তাকিয়ে আছে মর্মুশির দিকে। তার কান থেকে গরম ধোঁয়া বের হচ্ছে। রাগে ফুঁসতে ফুঁসতে বলে, বাসর মাইফুট। বলে তড়িৎ বেগে বাইরে চলে যায়। সৌরভী সন্দিহান চোখে দেখছে মর্মুশিকে। সে কিছু একটা ভেবে মর্মুশির সঙ্গে তাল মেলায়, আমার মনে হয় মর্মুশি ঠিকই বলেছে। এমনিতেই বিয়েটা এমনভাবে হয়ে গিয়েছে। কোনো নিয়মিত পালন করা হয়নি। শরীদ অভিমান ভেঙে বাড়ি ফিরেছে যখন অন্তত ওদের বাসরটা ঠিকঠাক হোক। হেমা চৌধুরী কঠোর গলায় বলেন, শরীদ যেখানে বিয়েটা মানেই না সেখানে তোমরা বাসরের কথা ভাবছ কি করে? আশ্চর্য। হেমা চৌধুরী টেবিল ছেড়ে উঠে চলে যান। দোলা রান্নাঘরে চুপচাপ দাঁড়িয়ে শুনছে সবার কথা। মর্মুশি খেয়াল করে দোলাকে, তাকে খানিকটা চিন্তিত দেখাচ্ছে। এটাই চেয়েছিল সে। সৌরভী মর্মুশির দিকে বেশ কয়েকবার তাকিয়ে তার পরিকল্পনা কিছুটা আন্দাজ করতে পারে। দুপুরে মাজিদা খালা শরীদের ঘর পরিষ্কার করছে। শরীদের কথা মতো দোলার সমস্ত জিনিসপত্র ঘর থেকে বের করে দেয়। অনলাইন থেকে অর্ডার করা কিছু শোপিস আনবক্সিং করছে সৌরভী। শোপিসগুলো এক এক করে দেখছে আর ছবি তুলে রাখছে রিভিউ দেওয়ার জন্য। মর্মুশিকে দেখে সৌরভী মৃদু হাসি দিয়ে বলে, ভেতরে এসো। আমার শোপিসগুলো দেখো তো কেমন হয়েছে। সুন্দর হয়েছে ভাবি। তোমার সাথে কিছু কথা ছিল। সৌরভী বুঝতে পারে মর্মুশি কি বলতে এসেছে। সে শোপিসগুলো সরিয়ে রেখে মর্মুশিকে তার পাশে বসায়। কৌতূহলী ভঙ্গিতে জিজ্ঞেস করে, তুমি কিছু একটা ভেবেই ওরকম সিদ্ধান্ত নিয়েছ, আমি জানি। এখন বলো তো তোমার প্ল্যানটা কি? তমসাকে আসতে বলেছি। ওকে আসতে দাও, বলছি। মিনিট দুয়েক পর সৌরভীর ঘরে উপস্থিত হয় তমসা। তমসা গভীর উত্তেজনা নিয়ে বারবার জিজ্ঞেস করতে থাকে তারা কি প্ল্যান করেছে। সৌরভী তাকে শান্ত থাকতে বলে। মর্মুশি ছোট করে নিঃশ্বাস নিয়ে সৌরভীকে জিজ্ঞেস করে, তোমার কি মনে হয় ভাবি? দোলা কেবল শরীদ ভাইয়ের বউ হওয়ার জন্য এ বাড়িতে এসেছে। সৌরভী মাথা নাড়ায়। ভাবুক কণ্ঠে উত্তর দেয়, শরীদের সঙ্গে দোলার কোনো সম্পর্ক ছিল বা আছে বলে আমার মনে হচ্ছে না। তাহলে দোলা কেন এসেছে এ বাড়িতে? মর্মুশি চতুর ভঙ্গিমায় বলে, দোলা যদি শরীদ ভাইয়ের বউ হওয়ার লোভে এখানে এসে থাকে তাহলে আমাদের কাজে বাধা দিবে না। আর যদি আজ সে বাসরের প্ল্যানটা ভেস্তে দেয় তাহলেই বোঝা যাবে তার উদ্দেশ্য ভিন্ন। পাশ থেকে তমসা বলে, কিন্তু ভাইয়া তো আমাদের কিছু করতে দিবে বলে মনে হচ্ছে না। যদি আমাদের প্ল্যানে জল ঢেলে দেয়, আগেই হইচই শুরু করে দেয়। মর্মুশি কিছুক্ষণ চুপ থেকে তমসাকে বলে, তুই শরীদ ভাইকে প্ল্যানটার কথা বলবি। তমসা লাফ দিয়ে দূরে সরে যায়, মাফ কর বাবা, আমি ভাইয়ার সাথে কথা বলতে পারবো না। আমার এখনই ভয় লাগছে। সৌরভী তাদের থামিয়ে বলে,
আমরা আমাদের কাজ শুরু করি আগে। শরীদ বাড়ি ফিরতে দেরি। মর্মুষী তৎক্ষণাৎ জাবিরের নাম্বারে কল ঢুকায়। জাবির কল রিসিভ করতেই ফুলের কথা বলে। যত দ্রুত সম্ভব ফুল পাঠাতে বলে। মর্মুষীর আহ্লাদী কণ্ঠস্বর উপেক্ষা করার উপায় নেই জাবিরের কাছে। ফোনটা কানে লাগিয়ে কাঁধের সাথে চেপে ধরে কথা বলছে। দুই হাতে এক গাদা ফাইলপত্র। ব্যস্ততার মাঝেও মর্মুষীকে আশ্বাস দিয়ে বলে, আমি এক্ষুনি ফুল পাঠানোর ব্যবস্থা করছি। সন্ধ্যার আগেই ফুল পেয়ে যাবি। কিন্তু কি করবি এত ফুল দিয়ে? মর্মুষী চঞ্চল গলায় বলে, সেটা বাড়ি ফিরলেই দেখতে পারবে। আমি এখন রাখছি ভাইয়া। হঠাৎ কল কেটে যেতেই জাবির চমকে উঠে, কি তোর মেয়ে? কেটে দিল। জাবির মোবাইল রেখে আবার কাজে মনোযোগ দেয়। তমসা শরীরের ঘর থেকে ঘুরে আসে। দোলা নেই। মাজিদা খালা দোলার জিনিসপত্র সরিয়ে রেখেছেন গেস্ট রুমে। দোলাকে সকালের পর আর এই ঘরে ঢুকতে দেয়া হয়নি। সেও বেশি একটা জোর খাটাতে পারছে না কোনো ব্যাপারে। বাড়িশুদ্ধ লোক সবাই তার বিপক্ষে। সবাই তার সঙ্গে স্বাভাবিক আচরণ করলেও মন থেকে কেউ মানতে পারছে না, সেটা দোলা বুঝতে পারছে। আসমা চৌধুরীকে দেখে তার সহজ সরল মিশুক মনে হচ্ছে বলে আসমা চৌধুরীর সাথেই থাকছে সব সময়। মর্মুষী দোলাকে দেখে বেশ বুঝতে পারছে সে যা করছে সবকিছু স্ক্রিপ্টেড। পেছনে অন্য কেউ সুতো টানছে। দোলা জাস্ট একটা পুতুল। তমসা পুরো বাড়ি খুঁজে দোলাকে শেষে আসমা চৌধুরীর ঘরে পেয়েছে। সেখানে থেকে দোলার হাত ধরে টানতে টানতে নিয়ে এসেছে সৌরভীর ঘরে। সৌরভী ততক্ষণে সব রকম স্কিন কেয়ার প্রোডাক্টস নিয়ে রেডি। দোলার ফেসিয়াল, প্যাডিকিউর, ম্যানিকিউর আরম্ভ হয়ে গিয়েছে। দোলা প্রথমে রাজি না হলেও তমসা আর সৌরভীর সাথে পেরে ওঠেনি। মর্মুষী আগেই সৌরভীর ঘর থেকে বেরিয়ে গিয়েছিল। দোলার সামনে তার অস্বস্তি হয়। নিজের উপর রাগ হয় দোলাকে দেখলে। সে নিজের ঘরে গিয়ে শরীদকে হোয়াটসঅ্যাপ করে, আজ তাড়াতাড়ি বাড়িতে ফিরবেন, আপনার বাসর ঘর সাজাচ্ছি। মর্মুষী প্রস্তুত ছিল, এই বুঝি শরীদের চাতা প্রতিক্রিয়া দেখতে পাবে। কিন্তু না, শরীদ স্বাভাবিক নরম হয়ে রিপ্লে করল, আমার সুকোল্ড ওয়াইফকে রাজি করা আগে। আমি তো আছি। মর্মুষীর সঙ্গে সঙ্গে ফোনটা বিছানায় ছুঁড়ে ফেলল। শরীদ তাদের প্ল্যান বুঝতে পেরে গিয়েছে। মনে মনে খুশি হলেও মুখে তার রেশ উদিত হলো না। আবার নোটিফিকেশন এর শব্দ পেয়ে ফোন হাতে নিয়ে দেখল শরীদ আবার টেক্সট করেছে, একটা শর্তে আজ বাড়িতে আসব। মর্মুষী ফের জিজ্ঞেস করে, কি শর্ত? আগে বল শর্তে রাজি আছিস কিনা। আগে শুনতে দিন শর্তটা কি। শরীদ কয়েকটা লজ্জা পাওয়া ইমোজি দিয়ে নিচে লিখে, নকল বউ রাজি না হলে আসল বউকে বাসর করতে হবে, তবেই আমি আজ বাড়ি ফিরব। শরীদের মেসেজ দেখে মর্মুষীর গা পিত্তি জ্বলে যাচ্ছে। দাঁত কটমট করতে করতে রাগ সংযত করার চেষ্টা চালাচ্ছে, কিন্তু পারছে না। রাগান্বিত হয়ে পুনরায় রিপ্লে করল, দাদিমার ছোটবেলার বান্ধবী আসার কথা আজ। আপনার বউ দেখতেই নাকি আসবেন? বউ রাজি না হলে ওই বান্ধবীকে পাঠিয়ে দিব, তবুও আপনার বাসর হবে আজ। মর্মুষী ফোনের ডাটা অফ করে রাগে হনহন করে ফোনটা টেবিলে ছুঁড়ে ফেলে ঘর থেকে বেরিয়ে গেল। সন্ধ্যায় কলিং বেল এর শব্দ পেয়ে সাবিনা দরজা খুলল। বড় একটা বাক্স ভর্তি ফুল নিয়ে একটা ছেলে দাঁড়িয়ে আছে। ছেলেটা বলল, জাবির স্যার পাঠিয়েছেন। সাবিনা সৌরভীকে ডেকে বলল, ভাবি, জাবির ভাই ফুল পাঠাইছে, তাড়াতাড়ি আসেন। ভেতর থেকে সৌরভীর গলা শুনতে পেল, উপরে নিয়ে এসো। সাবিনা ফুলগুলো রেখে দরজা আটকে সোজা উপরে চলে যায়। সাবিনার হাতে ফুল দেখে তমসা মর্মুষীকে ডাকে। এরপর দুইজন মিলে ফুলগুলো নিয়ে শরীরের ঘরে চলে যায়। অনেকক্ষণ পর দোলা সৌরভীর হাত থেকে ছাড়া পেয়ে গেস্ট রুমে আসে। সে কি করবে বুঝতে পারছে না। এরপর একটা নাম্বারে কল ঢুকানোর চেষ্টা করে ব্যর্থ হয়। নাম্বারটি ব্যস্ত দেখাচ্ছে। দোলা একটু পর পর চেষ্টা করে যাচ্ছে, কিন্তু সে কিছুতেই পাচ্ছে না ফোনে। রাতে খাবারের পর ইউসুফ চৌধুরী আর আয়নাল চৌধুরী নিজেদের ঘরে চলে গিয়েছেন। সেতারা বেগমের ছোটবেলার বান্ধবী এসেছে। খাওয়া দাওয়া করে ড্রয়িং রুমে বসে সবাই আড্ডায় মেতে উঠেছে। সৌরভী সেতারা বেগমের বান্ধবীকে আগে দেখেনি, তার বিয়ের আগে এসেছিল। সেতারা বেগম সৌরভীকে বললেন, তুমি তো তাকে আগে দেখনি, আজই প্রথম। তোমার বিয়েতে আসার কথা ছিল, কিন্তু তার ছেলে অসুস্থ থাকায় আসতে পারেনি। আমার একেবারে ছোটকালের সই। আমরা দুই বোনের মতো ছিলাম। তার নাম তারা। সেতারা বেগম কথা শেষ করতেই দিনু ফিক করে হেসে বলে, তুমি সেতারা আর উনি শুধু তারা। দিনুর কথা শুনে উপস্থিত সবাই উচ্চ শব্দে হাসতে লাগল। সেতারা বেগম দোলাকে ডেকে নিয়ে পাশে বসালেন। হেমা চৌধুরীর এসব ভালো লাগছে না। উনি কিছু না বলে ধীরে ধীরে উঠে ঘরে চলে গেলেন। দোলাকে লক্ষ্য করে সেতারা বেগম চিবিয়ে চিবিয়ে বলতে লাগলেন,
এই হলো আমাদের ছোট নাত বউ। কি করে কি হয়েছে আমরা কেউ জানি না। হুট করে বাড়িতে ঢুকে শরীরের বউ দাবি করেছে, কাবিননামাও দেখিয়েছে, সাথে কয়েকজন সাক্ষী। তারপর কি করব, মানতে বাধ্য হয়েছে। সঙ্গে সঙ্গে দোলা পাল্টা জবাব দিল, কি করবেন দাদিমা, ছেলেদের ঠিকমতো মানুষ করতে না পারলে আপনাদের মতো মানুষদেরও ভোগান্তি, আবার মেয়ের বাবা মায়েদেরও ভোগান্তি। সেতারা বেগমের বান্ধবী গালে হাত রেখে বলে উঠলেন, বাবা, নতুন বউয়ের কি চোপা। সৌরভী পরিস্থিতি স্বাভাবিক করতে দ্রুত চা নিয়ে এলো। চা খেতে খেতে সকলে মিলে আরো কিছুক্ষণ গল্প করে সেতারা বেগম তার সইকে নিয়ে ভেতরে চলে গেলেন। দোলা তখনও ছটফট করছে। কি করবে কোনো উপায় খুঁজে পাচ্ছে না। ঘড়ির কাঁটায় 11:30 বাজে। শরীর বাড়ি ফিরেছে। খাবার খেয়ে নিজের ঘরে ঢুকে চোখ বড় বড় করে দেখছে। তার পুরো ঘর বিছানা ফুল দিয়ে সাজানো হয়েছে। বিছানার মাঝখানটায় গোলাপের পাপড়ি দিয়ে বড় একটা লাভ তৈরি করে রাখা হয়েছে। শরীর ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বিছানায় শুয়ে ফোন চাপছে। তমসার ঘরে দোলাকে সাজানো হচ্ছে। তমসা আর সৌরভী সাজাচ্ছে। মর্মসী ঘরের বাইরে হাঁটাহাঁটি করছে। দোলার কেমন একটা পালাই পালাই ভাব। একটু পর পর ওয়াশরুমে যেতে চাইছে। তমসার ঘরে ওয়াশরুম ফেলে বের হওয়ারও উপায় নেই তার কাছে। হঠাৎ বলে ওঠে, ভাবি, আমার ফোনটা ফেলে এসেছি গেস্ট রুমে, আমি নিয়ে আসি। যাব আর আসবো। এ পর্যায়ে সৌরভী বাধা দেয় না, যেতে দেয়। দোলা দৌড়ে গেস্ট রুমে গিয়ে কারোর নাম্বারে কল ঢুকায়। অপর পাশ থেকে কলটা রিসিভ করার সঙ্গে সঙ্গে দোলা হাসফাস করে বলতে থাকে সবকিছু। এদিকে পিছনে দাঁড়িয়ে ওর বলা কথাগুলো রেকর্ড করছে দিনু। মর্মসী নিজের ফোনের রেকর্ডিং অ্যাপটা চালু করে দিনুর হাতে দিয়ে পাঠিয়েছে গেস্ট রুমে। দোলার কথাগুলো শোনা যাচ্ছে কিন্তু ফোনের অপর পাশের ব্যক্তির কথা শোনা যায় না। দোলা কথা শেষ করে একটা দীর্ঘশ্বাস ছাড়ল। পিছনে দিনুকে দেখে জিজ্ঞেস করলো, তুমি এখানে? চলো আমার সঙ্গে। দিনু বলে, না না, আমি তোমাকে ডাকতে এসেছি, তমসা খালাম্নি যেতে বলেছে তোমাকে। আমি এখন চাই। দিনু ছুটে চলে আসে গেস্ট রুম থেকে। দোলা কিছু বুঝতে পারেনি। সে আবার তমসার ঘরে এসেছে। সৌরভী তাকে শাড়ি পরিয়ে দিচ্ছে। মিনিট কয়েক পর দোলা মোচড়ামুচি শুরু করেছে। তমসা জিজ্ঞেস করে কি হয়েছে। দোলা কাদো কাদো গলায় উত্তর দেয়, আমার শরীরটা খারাপ লাগছে, গা ঘোলাচ্ছে, পেটে ব্যথা করছে, মাথাটাও খারাপ লাগছে। আজকে আমাকে ছেড়ে দাও তোমরা প্লিজ। তাছাড়া শরীরের রাগ ভাঙেনি এখনো। সে আমাকে দেখলেই চেঁচামেচি শুরু করবে। আজ এসব বাদ দাও। তমসা আর সৌরভী একে অপরের দিকে দৃষ্টি নিক্ষেপ করল। বাইরে দাঁড়িয়ে মর্মসী শুনছে সব। তমসা তড়িঘড়ি করে আবার সাজানো শুরু করে আর বলে, রাগ ভাঙেনি, তুমি ভাঙিয়ে দিও। যে মেয়ে পালিয়ে বিয়ে করতে পারে সে বরের রাগ ভাঙাতে পারবে না। দোলা মনে মনে গালি ছাড়ছে সৌরভী আর তমসার উপর। এমন সময় শরীরের কল আসে সৌরভীর ফোনে। সৌরভী রিসিভ করে স্পিকার হাই রেখে বলে, হ্যাঁ শরীর বলো। ফোনের ওই পাশ থেকে শরীর বলে, ঘর সাজিয়ে দিয়ে গিয়েছেন অথচ বউ পাঠাচ্ছেন না। দিস ইজ নট ফেয়ার ভাবি। তমসা মুখ টিপে হাসছে। দোলার অস্থিরতা চরম পর্যায়ে। সৌরভী বলে, মানুষের ভালোবাসা দেখতেও ভালো লাগে। আর 2 মিনিট বসো, বউয়ের আটা ময়দা মাখা শেষ হোক। সৌরভী কল কেটে দিতেই মর্মসী ঘরে ঢুকে। মর্মসীকে দেখে দোলা একেবারে অপ্রস্তুত হয়ে পড়ে। তমসা সাজানো শেষ করে দোলার হাত ধরে ঘর থেকে বের হতে থাকে। বের হয়েই দোলা হাত পা ছেড়ে দিয়ে তমসার উপর পড়ে যায়। সৌরভী তাড়াহুড়ো করে দোলাকে ধরে। সে জ্ঞান হারিয়েছে। সত্যি সত্যি নাকি নাটক সেটা জানার দরকার নেই তাদের। দোলাকে নিয়ে গিয়ে গেস্ট রুমে শুয়ে দেয়। তমসা আর সৌরভী হাত উঁচু করে হাই ফাইভ করে। তাদের মিশন কমপ্লিট। মর্মসী দিনুর থেকে ফোনটা নিয়ে রেকর্ডিংটা শুনে। দোলা কাউকে একটা বলছিল এসব বন্ধ করার জন্য। কাদো কাদো গলায় জিজ্ঞেস করছিল এখন সে কি করবে, কিভাবে আটকাবে এসব। মর্মসী বুঝতে পারে দোলার অজ্ঞান হওয়ার প্ল্যানটা ফোনের অপর পাশ থেকেই এসেছে। মর্মসী ফোনটা নিয়ে চলে যায় শরীরের ঘরে। ভেতরে ঢুকে শরীরকে দেখতে পায় না। চোখ ঘুরিয়ে পুরো ঘরে খুঁজতে যাবে এমন সময় ঘরের সবগুলো লাইট বন্ধ হয়ে যায়। মর্মসীর শরীর কম্পন দিয়ে ওঠে। ঘুটঘুটে অন্ধকারে সে কিছু দেখতে পাচ্ছে না। আচমকা পেছনে থেকে কেউ জড়িয়ে ধরতেই মর্মসী গগন ফাটানো চিৎকার দিয়ে ওঠে। শরীর সঙ্গে সঙ্গে তার শক্ত হাতে মর্মসীর মুখ চেপে ধরে। মর্মসী নাড়াচাড়া করতে পারছে না। মুখের উপর শরীরের তপ্ত নিঃশ্বাস অনুভব করতে পারছে। শরীর ফিসফিস করে বলে, নকল বউয়ের অপেক্ষায় থেকে আসল বউ পেয়ে যাব ভাবিনি। থ্যাংক গড। মর্মসী নিজেকে ছাড়ানোর সর্বোচ্চ চেষ্টা চালায়।
শরীরের বলিষ্ঠ দেহের আলিঙ্গন ভেদ করে বেরিয়ে আসা তার পক্ষে সম্ভব হচ্ছে না। মর্মুষী রাগে অগ্নিশর্মা হয়ে বলে, দোলা ঠিকই বলে, আপনার চরিত্রে ঠিক নেই। শরীর মেকি হাসি দিয়ে বলে, আছি। কি যেন বলেছিল সেদিন? হ্যাঁ, মনে পড়েছে। সারাক্ষণ এরকম একটা মোহময়ী চোখের সামনে খুরখুর করলে কোন ছেলে ঠিক থাকতে পারে বলুন? ঠিকই তো, আমার মাথা একদম ঠিক নেই রে জান। বিশ্বাস কর, আমাদের ছেলের দিব্যি। মর্মুষী রাগে ফুঁসে উঠে, আমাদের ছেলে মানে? শরীর ইচ্ছে করে একই সুরে বলে, দেখেছিস রাগ করা শরীরের জন্য কতটা হার্মফুল। তুই অলরেডি শিখ হয়ে গিয়েছিস। মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দিয়েছে। তুই সিম্বাকে ভুলে গিয়েছিস। কোথায় রেখে এসেছিস আমার ছেলেটাকে? মর্মুষী আর নিজেকে সংযত রাখতে পারল না। দুই হাতে শরীরের চুল টেনে ধরে বলল, একদম বাড়াবাড়ি করবেন না। কি ভেবেছেন আপনার বউ হওয়ার জন্য আমি দোলার রহস্য উদ্ঘাটনে নেমেছি? একদম না। দোলা একটা মিথ্যাবাদী, ফেক। তার উদ্দেশ্য আপনি না, তার উদ্দেশ্য ভিন্ন। এ বাড়ির ক্ষতি করতে এসেছে সে। আমি ওকে ছাড়ব না। শরীরের কোনো ভাবান্তর ঘটে না। সে ফুল মুডে আছে। আজকে মর্মুষীকে যেভাবে পারা যায় রাগাবে সে। এতদিন বিভিন্ন কারণে মর্মুষীকে দূরে সরিয়ে রেখেছে। তার ফলশ্রুতিতেই আজ বাড়িতে এসব ঘটানোর সাহস পাচ্ছে সবাই। শরীর ভাবলেশহীন জবাব দেয়, সে তুই কাকে ছাড়বি আর কাকে ছাড়বি না তোর বিষয়। আমি এখন তোকে ছাড়ছি না। ফুলের গন্ধে আমার প্রচণ্ড বাসর পেয়েছে। মর্মুষী চল শক্ত করে বলে, লোকের খিদে পায়, ঘুম পায়, টয়লেট পায়। আপনার বাসর পেয়েছে। আজ তো একটা ক্যারেক্টারলেস। শরীর আগের মতো রসিকতা করে বলে, মিথ্যা অপবাদ দিবি না। তুই চাইলে আজকে আমার চরিত্রের দাগ লাগিয়ে দিতে পারিস। তারপর ক্যারেক্টারলেস বলিস, আমি মেনে নিব। মর্মুষী শরীরের চুল ছেড়ে দেয়। শরীরের সবটুকু শক্তি প্রয়োগ করে ধাক্কা দিয়ে শরীরকে দূরে সরিয়ে দেয়। এরপর সে ঘর থেকে বেরিয়ে আসে। শরীর অন্ধকারেই বিছানায় শুয়ে হাসতে হাসতে বলে, হিরক খচিত কপাল আমার। বাসর ঘর সাজিয়ে বউ পালিয়ে গেছে। কিছুক্ষণ পর মর্মুষী আবার আসে শরীরের ঘরে। শরীর অবাক হলেও বুঝতে পারে তখন সে কিছু একটা বলতে এসেছিল, কিন্তু শরীরের বাদরামির জন্য না বলেই চলে গিয়েছিল। শরীর উঠে বসে মর্মুষীকে জিজ্ঞেস করে, কি পাখি মুড এসেছে? মর্মুষী রেগে যাচ্ছে। শরীর গলা ছেড়ে আবার স্বাভাবিকভাবে বলে, কিছু বলতে ভুলে গিয়েছিলি। মর্মুষী দাঁত কিরকির করে বলে, ভুলে যায়নি, বলার সুযোগ পাইনি। এটা শুনুন। শরীরের দিকে হাত বাড়িয়ে ফোনটা দেয়। শরীর ফোন হাত নিয়ে দোলার রেকর্ড করা কথাগুলো শুনে। এরপর মর্মুষীকে ফোন ফিরিয়ে দিয়ে বলে, দোলাকে এখনই প্রেশার দিস না, প্ল্যান বানচাল করে দিবে, পেছনে অভিজ্ঞ প্লেয়ার আছে, কৌশলে কাজ করবি। শরীরের কথায় মাথা নাড়িয়ে সাই দিল মর্মুষী। দিগন্ত থেকে সূর্য উকি দিচ্ছে পূব আকাশে, প্রথমে লালচে তারপর সোনালি হয়ে চারিদিক আলোকিত করে তুলেছে। সোনালি আলো জানালার পর্দা ভেদ করে আঁচড়ে পড়ে ঘুমন্ত শরীরের মায়া ভরা আদলে। খানিকটা লম্বা লম্বা সিল্কি চুলগুলো কপাল ঢেকে এসে ভ্রু ছুঁয়ে আছে। উবু হয়ে শুয়ে বেঘরে ঘুমাচ্ছে শরীর। নিচ থেকে হই হুল্লোড়, চেঁচামেচির আওয়াজ ভেসে আসছে। শরীর পাশের বালিশটা টেনে মাথার উপর দিয়ে আবারও আগের মতোই ঘুমাচ্ছে। কিন্তু না, তার শান্তির ঘুম বেশিক্ষণ স্থায়ী হলো না। তর্ক বিতর্কের শব্দ সোজা কানে এসে লাগছে। এক চটকায় মাথার উপরের বালিশটা ছুঁড়ে ফেলে দিয়ে উঠে বসল। ঘুমে লুলুদুলু চোখ দুটো জোর করে টেনে খুলে জানালায় দৃষ্টি ফেলে দেখল অনেকটা বেলা হয়েছে। আস্তে আস্তে নিজের ঘর থেকে বেরিয়ে সিঁড়ির কাছে আসতেই চোখে পড়ল বাড়িশুদ্ধ লোক ড্রয়িং রুমে কিছু একটা নিয়ে বাক বিতর্ক করছে। আয়নাল চৌধুরীর কণ্ঠই বেশি জোরালো, তার সাথে কেউ পেরে উঠছে না। চেঁচামেচি করে পুরো বাড়ি মাথায় তুলেছে। আয়নাল চৌধুরী মানছি মেয়ে আপনি বড় করেছেন, তাই বলে বাবা হিসেবে আমি কোনো সিদ্ধান্ত নিতে পারবো না। মা মরা মেয়েটাকে তুলে দিয়েছিলাম আপনার হাতে। কষ্ট করে মানুষ করেছেন, তার প্রতিদান স্বরূপ কি চাইছেন? আমার মেয়ের সম্মান। হেমা চৌধুরী মেয়ে আমারও একটা আছে ভাইজান, মায়ের কাছে সব মেয়েই সমান। মেয়েদের সম্মানহানি কোনো মাই চায় না। আমার কাছে তমসাজ্জা মর্মুষীয়তা। আয়নাল চৌধুরী এই কথাটা ওই বদমাইশটাকে বোঝাতে পারেননি। আমার হাতে আর কিছু নেই ভাবি। আমি মর্মুষীকে আর এই বাড়িতে রাখবো না। সেতারা বেগো কোথায় নিয়ে যাবি মেয়েটাকে? এত বড় সমর্থ মেয়ে একা একা তোর এত বড় ফ্ল্যাটে থাকবে কেমন করে? আয়নাল চৌধুরী ওসব নিয়ে তুমি ভেবো না মা। আমি সার্ভেন্টের ব্যবস্থা করে রেখেছি। আমি আমার মেয়েকে আর বাড়িতে রাখবো না। এটাই আমার চূড়ান্ত সিদ্ধান্ত। অনেকক্ষণ পর ইউসুফ চৌধুরী সোফা থেকে উঠে দাঁড়ালেন।
আয়নাল চৌধুরীকে উদ্দেশ্য করে গম্ভীর স্বরে বললেন, মর্মুষী দিদিভাই বাড়ির প্রাণ, ওকে ছাড়া আমরা কিভাবে থাকব? আমার জীবদ্দশায় অন্তত তুমি ওকে বাড়ি থেকে আলাদা করার চিন্তা করো না। আয়নাল চৌধুরী আব্বা, দুনিয়া একদিকে আর আমার জবান একদিকে। আমি আমার মেয়ের উপর শরীরের ছায়াও দেখতে রাজি নই। শরীরের এবার বোধ উদয় ঘটল। তাহলে এই ব্যাপার। মর্মুষীকে আয়নাল চৌধুরী তার নিজস্ব অ্যাপার্টমেন্টে পাঠিয়ে দিতে চাইছে। কিন্তু যাকে নিয়ে এত কিছু, বাড়ির সকলের ভিতর দ্বন্দ্ব বেঁধে গেছে, সেই মহারানী কোথায়? ড্রয়িং রুমে সবাই আছে, কেবল মর্মুষী নেই। শরীর মর্মুষীর ঘর থেকে তাকে খুঁজে আসে, পায়নি। সন্দিহান চোখে খুঁজে খুঁজতে ছাদে আসে। ছাদের দোলনাটায় মুখ ভার করে বসে আছে তার পাখি। পরনে একটা অফ হোয়াইট কালারের শর্ট কুর্তি আর স্কার্ট। কাঁধ ছুঁয়ে যাওয়া ছোট ছোট চুলগুলো বাতাসে উঠছে। শরীর ধীর পায়ে হেঁটে আসে মর্মুষীর দিকে। মর্মুষী কিছু একটার ঘরে শরীরের উপস্থিতি টের পাচ্ছে না। শরীর হঠাৎ মর্মুষীর চুল টেনে ধরলে তার ঘোর কাটে। কোনরূপ প্রতিক্রিয়া দেখালো না, চুপচাপ আবার বসে রইল, যেন ধ্যানে বসেছে। শরীর মর্মুষীকে রাগানোর কোনো উপায় খুঁজে পাচ্ছে না। কিছু না পেয়ে সামনে এসে বসে গড়গড় করে বলতে লাগলো, ভালোই হয়েছে। তোর না খুব শখ ছিল আগে লুকিয়ে লুকিয়ে প্রেম করবি কয়েক বছর, তারপর বিয়ে করবি? চাপ নিচ্ছিস কেন? তোর মনোবাসনা পূর্ণ হবে। মর্মুষী এখনো নির্বিকার ভঙ্গিতে বসে আছে। শরীর এবার বুঝতে পারছে আকাশে মেঘ ভালোই জমেছে। না বৃষ্টি নামবে, না ঝড় উঠবে, কেবল ভেঙেচুরে তছনছ করে দিয়ে যাবে সব। সব প্রলয় দৃশ্যমান হয় না। শরীরের প্রচেষ্টার কমতি নেই, সে তার মতো বলেই চলেছে। একই বাড়িতে লুকিয়ে প্রেম করার সুযোগ নেই। আমি দেয়াল টপকে তোর সঙ্গে দেখা করতে যাব ওই বাড়িতে, আর তুই বেকনিতে আমার জন্য অপেক্ষা করবি। হোয়াট অ্যা শিন মমো। না আমি এই বাড়ি থেকে যেতে চাই, আর না আপনার সঙ্গে প্রেম করতে চাই। আপনার উপর আমার ঘৃণা ভিন্ন কোনো কিছুই কাজ করেনি কখনো। এই সহজ কথাটা মাথায় ঢুকিয়ে নিন, নইলে আমি বাড়ি ছাড়তে বাধ্য হব। কথাটা শেষ করেই মর্মুষী সিঁড়ি দিয়ে লাফিয়ে লাফিয়ে নিচে চলে আসে। মনে মনে সে ভাবে, দোলাকে এ বাড়ি থেকে না তাড়িয়ে সে কিছুতেই এ বাড়ি ছাড়বে না। দোলা এ বাড়ির সবার ক্ষতি করতে এসেছে। মর্মুষীকে দেখে আয়নাল চৌধুরী কণ্ঠ খাদে নামিয়ে বলেন, মামুনি, বিকেলের মধ্যে তুমি তোমার সমস্ত বইপত্র জামাকাপড় গুছিয়ে নিবে, ঠিক আছে? মর্মুষী হাত উঁচু করে আয়নাল চৌধুরীকে থামতে ইশারা করে। এরপর ঢোক গিলে নরম গলায় বলে, বাবা, আমি সামনের সপ্তাহে যেতে চাই। এ সপ্তাহে আমার পরীক্ষা আছে। পরীক্ষাটা শেষ করে যাই, প্লিজ বাবা। মেয়ের আহ্লাদী আবদার ফেলতে পারলেন না আয়নাল চৌধুরী। তিনি কণ্ঠে হালকা গাম্ভীর্যতা এনে বলেন, ঠিক আছে, তবে মামুনি সামনের সপ্তাহে কোনো বাহানা শুনব না কিন্তু। আচ্ছা বাবা। শরীর আকাশের পানে তাকিয়ে হাসছে। আয়নাল চৌধুরীকে সে চালাক, চতুর, বুদ্ধিমান লোক মনে করত। কিন্তু আজকের ঘটনায় শরীর উনার বুদ্ধির ধার দেখে হাসছে। মর্মুষীকে বাড়ি থেকে দূরে সরিয়ে নিলে শত্রুদের ন্যানো সেকেন্ডও লাগবে না মর্মুষীর কাছে পৌঁছাতে। মধ্যাহ্নের প্রখর সূর্য মাথার উপর খাড়া হয়ে চারপাশে আগুন ছড়াচ্ছে। তপ্ত বাতাসে নিস্তব্ধ হয়ে পড়েছে পরিবেশ। ঠিক এমন সময় আকস্মাৎ ঝড়ো ঝড়ো করে নেমে এলো বৃষ্টি। দিনু ছুটতে ছুটতে মর্মুষীর কাছে গিয়ে বাইরের দিকে ইশারা করে বলছে, খালামনি, শিয়ালের বিয়ে। মর্মুষী কপাল কুঁচকে দিনুকে প্রশ্ন করে, কে শিখিয়েছে তোমাকে এটা? বড় খালামনি। দিনু তমসার কথা বলছে। মর্মুষীর হঠাৎ মনে পড়ে তমসার কথা। মেয়েটা কোথায়? সকাল থেকে একবারও মর্মুষীর সামনে আসেনি। সে বেশ বুঝতে পারছে চলে যাবে বলে তমসা হয়তো মন খারাপ করে বসে আছে। মর্মুষী দিনুকে সঙ্গে নিয়ে তমসার ঘরে যায়। মর্মুষীকে দেখে তমসা গাল ফুলো ফুলো করে অন্যদিকে মুখ ঘুরিয়ে নেয়। তমসার মন ভালো করতে মর্মুষী দুষ্টুমি করে বলে, মফিজের বউ আজ শিয়ালের বিয়ে দেখবে না, নাকি আমি একাই দেখতে যাব? তমসা কিছু বলে না, পূর্বের ন্যায় বসে আছে। মর্মুষী তমসার সামনে এসে বসে। সে না চাইতেও তার কণ্ঠে ঝরে পড়ে মলিন বিষাদ। এমন করিস না বাবু, আমি কি চিরকালের জন্য তোদের ছেড়ে চলে যাচ্ছি? আমি কিছুদিন পর পরে আসব। তমসা মর্মুষীকে জড়িয়ে ধরে ডুকরে কেঁদে দিল। ভাইয়ার ছোট একটা ভুলের শাস্তি তুই আমাদের সবাইকে দিচ্ছিস কেন? মর্মুষী কিছুক্ষণ নীরব থেকে তারপর রাশভারী গলায় উত্তর দেয়, ভুল? উনার ভুল করার বয়স এটা। আমি তো কখনো তোদের নিজের ভাইবোন ছাড়া অন্য চোখে দেখিনি তমসা। সেদিন বাড়িশুদ্ধ সকলের সামনে দোলা আমায় কিভাবে অপমান করেছে দেখেছিস? কেন করেছে? শরীর ভাই সেই সুযোগ করে দিয়েছে বলেই করতে পেরেছে। তুই মার কথা ভাববি না।
তোকে ছাড়া মা কেমন করে থাকবে। মর্মুষী আবারও নিশ্চুপ, তার গলায় কথা আটকে আছে। পিটপিট করে চোখের পানি আটকে রাখার দীর্ঘ চেষ্টা ব্যর্থ হয়ে খানিকটা পর গাল বেয়ে গড়িয়ে পড়ে। তমসার দৃষ্টি এড়িয়ে সে বেরিয়ে যায় ঘর থেকে। বড় ঘর পেরিয়ে সিঁড়ির কাছে আসতেই মর্মুষী থমকে দাঁড়ায়। বড় ঘরের জানালা দিয়ে ভিতরে পলক পড়েছিল তার। মনে হলো দোলার ফোনটা দেখেছে সে বিছানার উপর, দোলা ঘরে নেই। মর্মুষী গুটি গুটি পায় আবার ফিরে গেল দোলার ঘরের দিকে। আস্তে ধীরে দরজা ফাঁক করে ভিতরে প্রবেশ করল। ওয়াশরুম থেকে জলের শব্দ আসছে, তার মানে দোলা ঘরেই আছে। মর্মুষী এক মুহূর্ত দেরি করল না। ঝটপট দোলার ফোনটা হাতে নিয়ে তার কল হিস্ট্রি চেক করতে লাগলো। বিগত সপ্তাহে যেসব নাম্বারে কল আসা যাওয়া করেছে সবগুলো নাম্বার সে কালেক্ট করল। এরপর ফোনটা আবার আগের জায়গায় রেখে নিঃশব্দে ঘর থেকে বেরিয়ে এলো। শরীর ক্লাবঘরের সামনে বসে চা খাচ্ছে। আকাশ এদিক ওদিক তাকিয়ে শরীরের সামনে এসে চুপচাপ দাঁড়ায়। শরীর চায়ের কাপটা বেঞ্চে রেখে ঘাড় ঘুরিয়ে তাকায় আকাশের দিকে। সন্দিহান চোখে তাকিয়ে থেকে কিছু একটা ভাবে। ভাবনা শেষ করে নরম গলায় আকাশকে জিজ্ঞেস করে, রাদের কি হয়েছে? ভাই, আমি তেমন কিছু জানি না, তবে ইদানিং রাত ভাই ক্লাবঘর থেকে অনেক দেরি করে বাড়ি ফিরে। আমরা চলে গেলে অনেকক্ষণ পর বাড়ি যায়। আমার বাড়িতে এত কিছু হচ্ছে অথচ রাত একবারের জন্য দেখা করেনি আমার সাথে। ফোন করলে ব্যস্ততা দেখায়। এত ব্যস্ত সে কবে থেকে হলো? আকাশ কিছু না বলে চুপচাপ দাঁড়িয়ে আছে। শরীর আকাশকে কাছে ডাকে। আকাশ কাছে এসে তার মুখোমুখি বসল। শরীর কণ্ঠস্বর ক্ষীণ রেখে বলল, রাতকে ফলো করবি? কোথায় যায়, কার সাথে কথা বলে, সবকিছুর আপডেট জানাবি আমাকে। আকাশ মাথা ঝাঁকায়। শরীর কিছুক্ষণ নীরব থেকে আবার বলে, রাত কিছু লুকাচ্ছে আমার থেকে। চিন্তা করবেন না ভাই, আমি সব জানাবো আপনাকে। শরীরের ফোনে হেমন্ত চৌধুরীর কল। সে রিসিভ করে কিছুটা বিরক্ত মাখা গলায় বলল, হ্যাঁ বলো। বাড়িতে আয়। তমসার কলটা কেটে গেল। শরীর বারবার হ্যালো হ্যালো করেও অপর পাশ থেকে হেমন্ত চৌধুরীর কথা শুনতে পেল না। ফোনটা চোখের সামনে ধরে দেখল কল কেটে গিয়েছে। শরীর চিন্তিত ভঙ্গিতে দাঁত দিয়ে নিচের ঠোঁট কামড়ে ধরে ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে আছে। ফের কল ব্যাক করলে হেমন্ত চৌধুরীর ফোন সুইচ অফ দেখাচ্ছে। শরীর এক মুহূর্ত না দাঁড়িয়ে বাইক স্টার্ট দিয়ে বাড়ির রাস্তা ধরল। তমসার রান্নাঘরে কাজ করতে গিয়ে হাত পুড়িয়ে ফেলেছে। বেশ অনেকটাই পুড়েছে। সৌরভী বারবার নিষেধ করার সত্ত্বেও সে একা একা রান্নাঘরে কাজ করছিল। শরীর বাড়ি ফিরে ড্রয়িং রুমে প্রবেশ করতেই দেখল তমসাকে নিয়ে সবাই বসে আছে। বাড়ির পুরুষেরা সবাই বাইরে। হেমন্ত চৌধুরী তাই শরীরকে ফোন করেছিল। কথার মাঝখানে হঠাৎ ফোনের চার্জ শেষ হয়ে বন্ধ হয়ে যায়। তমসা ফুপিয়ে ফুপিয়ে খাচ্ছে। শরীরকে দেখে হেমন্ত চৌধুরী চোখ মুছতে মুছতে বললেন, অনেকটা পুড়েছে, হসপিটালে যেতে হবে। শরীর তমসার হাতের দিকে একবার তাকায়। হেমন্ত চৌধুরীকে বলে, গাড়ি বের করছি, ওকে নিয়ে এসো। হেমন্ত চৌধুরীর সঙ্গে যেতে চাইলে তমসা নিষেধ করে, মা তুমি ব্যস্ত হবে না, আমি যেতে পারবো। তুমি শুধু শুধু কান্নাকাটি করে হসপিটাল ভাসিয়ে দিবে। তোমাকে যেতে হবে না। তমসা কিছুতেই মাকে সঙ্গে নিতে রাজি না। মর্মুষী চটজলদি গায়ের ওনাটা মাথায় দিয়ে বলল, চল, আমি যাচ্ছি, তাড়াতাড়ি আয়। মর্মুষী তমসাকে ধরে বাইরে নিয়ে এলো। শরীর ততক্ষণে গাড়ি বের করে গেটের সামনে গাড়িতে বসে আছে। তমসাকে আস্তে আস্তে বসিয়ে মর্মুষীও গাড়িতে উঠল। শরীর অনেকটা স্পিডে রেখে চালাচ্ছে। আর খানিক পর পর ইনার রিয়ারভিউ গ্লাসে মর্মুষীকে দেখছে। কিছুক্ষণের মধ্যেই তারা হসপিটাল পৌঁছে গেল। মর্মুষী তমসাকে ভেতরে নিয়ে গিয়েছে। শরীর গাড়িতে হেলান দিয়ে বাইরে দাঁড়িয়ে আছে। 2-4 মিনিট পর মর্মুষীকে দৌড়ে বাইরে আসতে দেখে সে গাড়ি ছেড়ে সোজা হয়ে দাঁড়ায়। মর্মুষী কাছাকাছি এলে তাকে জিজ্ঞেস করে, তমসাকে একা রেখে এসেছিস ভেতরে? মর্মুষী হাঁপাতে হাঁপাতে বলে, সমস্যা নেই, ডাক্তার ওর ট্রিটমেন্ট শুরু করেছে। একটা কাজ করতে পারবেন? শরীর মর্মুষীর মুখপানে তাকিয়ে মনে মনে হাসে আর বিড়বিড় করে, আপনার জন্য চন্দ্র সূর্য এক করে ফেলতে পারি, বলেন শুধু। মর্মুষী মুখ বাঁকা করে আবার বলে, আশ্চর্য, কিছু বলছি তো, পারবেন কি না বলুন, আমার হাতে সময় কম। শরীর ধ্যান ভেঙে বলে, হ্যাঁ হ্যাঁ বল, কি করতে হবে? মর্মুষী হাতের ফোনটা শরীরের দিকে এগিয়ে দিয়ে বলে, দোলার কল হিস্ট্রি থেকে কিছু নাম্বার পেয়েছি, নাম্বারগুলোর মালিক খুঁজে বের করতে হবে। শরীর হাত বাড়িয়ে মর্মুষীর ফোনটা নেয়। নাম্বারগুলো নিয়ে তার ফোনটা ফিরিয়ে দেয়। মর্মুষী নিচু স্বরে বলল, আমি তমসার কাছে আছি, হয়ে গেলে ফোন করব আপনাকে।
এই বলে মর্মুষী আবার হসপিটালের ভেতরে চলে যায়। শহীদ রাতকে ফোন দিয়ে আসতে বলে। রাত এলে তাকে নিয়ে বেরিয়ে যায়। যেতে যেতে রাতকে সব খুলে বলে। রাত প্রথমে একটু নীরব থাকলেও ধীরে ধীরে শহীদকে বিভিন্ন রকম পরামর্শ দিতে শুরু করে। এর মাঝেই রাত গাড়ি থামাতে বলে। শহীদ ব্রেক কষে জিজ্ঞেস করে, কি হয়েছে, মাঝপথে থামালি কেন? মানে আমার হিসু পেয়েছে, জাস্ট 2 মিনিট দাঁড়া। শহীদ বিরক্ত হয়ে মুখ অন্যদিকে ঘুরিয়ে অপেক্ষা করছে, বারবার ঘড়ির কাঁটার দিকে তাকাচ্ছে। রাত ফিরে এলে গম্ভীর গলায় বলল, 2 মিনিটের কথা বলে 8 মিনিট লাগিয়েছিস তো? আমি কি জানতাম হিসু 8 মিনিট সময় নিবে? 8 মিনিট ধরে কে হিসু করে? দুনিয়াতে এমন ব্যক্তি আর একটাও খুঁজে পাওয়া যাবে না, যেমন তুই তেমন তোর হিসু। রাত দাঁত দিয়ে জিভ কেটে অন্যদিকে তাকিয়ে গাড়িতে উঠে। শহীদ গাড়ি স্টার্ট দিয়ে এগিয়ে যায় তাদের গন্তব্যের উদ্দেশ্যে। তমসার ট্রিটমেন্ট শেষ, প্রয়োজনীয় ওষুধপত্র নিয়ে মর্মুষী আর তমসা হসপিটালের সামনে অপেক্ষা করছে। কিছুক্ষণ পর শহীদ আর রাত ফিরে আসে। মর্মুষী এগিয়ে গিয়ে উইন্ডো দিয়ে শহীদকে জিজ্ঞেস করে, এত তাড়াতাড়ি কাজ হয়ে গেল? হয়নি, তবে খুব দ্রুত হয়ে যাবে। গাড়িতে উঠো। মর্মুষী তমসাকে নিয়ে গাড়িতে বসল। রাতকে বড় রাস্তার মোড়ে নামিয়ে দিয়ে শহীদ তাদের নিয়ে বাড়ি ফিরেছে। সন্ধ্যায় মাগরিবের নামাজ আদায় করে সৌরভী চা নাস্তার ব্যবস্থা করে বাড়ির সবাইকে ড্রয়িং রুমে ডেকে নিয়ে এসেছে। তমসা সোফায় হাত শোয়া অবস্থায় বসে আছো। পাশেই হেমা চৌধুরী বসে মেয়ের মাথায় হাত বুলাচ্ছেন। শহীদ সচরাচর এই সময় বাড়িতে থাকে না। মর্মুষী আর মাত্র 1 সপ্তাহ বাড়িতে আছে। তাই শহীদ 2 দিন ধরে যতটা সম্ভব বাড়িতে থাকার চেষ্টা করে। সিম্বাকে বারান্দায় একা একা খেলতে দেখে কোলে তুলে নেয় শহীদ। মর্মুষীকে ঘরে না পেয়ে ছাদে চলে আসে। সে দোলনায় বসে পা দুলাচ্ছে। নুপুরের ঝনঝন শব্দ নিস্তব্ধ ছাদে একটা আবেশিত পরিবেশ সৃষ্টি করেছে। মৃদু হাওয়ায় মর্মুষীর খোলা চুলগুলো উঠছে, দূর থেকে আসা ঝাপসা আলোয় তার শরীরের দৃষ্টিগোচর হলো। শহীদ তার কাছে এসে সিম্বাকে কোলে দিয়ে কিছুক্ষণ নীরব রইল। মর্মুষীও কোনো কথা না বলে সিম্বাকে কোলে নিয়ে আগের মতো পা দুলাচ্ছে। শহীদ কিছুটা সরে এসে ছাদের রেলিংয়ে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। দৃষ্টি মর্মুষীতে। সেও কয়েকবার লক্ষ্য করল। শহীদের তীক্ষ্ণ দৃষ্টিতে মর্মুষী অস্বস্তি বোধ করছে। শহীদ সহসা দীর্ঘ নিঃশ্বাস ফেলে ভাঙা কণ্ঠে বলতে লাগল, সবকিছু কেমন হয়ে যাচ্ছে মমু। ভেবেছিলাম বাবার খুনিকে খুঁজে বের করব। তারপর চৌধুরী বাড়ির যোগ্য সন্তান হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করে তোর বাবার থেকে তোকে চেয়ে নিব। মর্মুষী নিশ্চুপ। শহীদের কথায় কোনরূপ প্রতিক্রিয়া দেখালো না। শহীদ একটু থেমে আবার বলতে লাগল, এবার গলায় বিষাদ ঝরিয়ে বলল, মাকে কথা দিয়েছিলাম কখনো বাড়ি ছাড়ব না। মাকে দেওয়া কথা আমি ভাঙব মমু। তুই থেকে যা বাড়িতে। আমার জন্য এতগুলো মানুষকে কষ্ট দিস না। আমি চলে যাব, আমি ইতালি ফিরে। শহীদ কথা শেষ করতে পারল না। মর্মুষী দোলনা ছেড়ে উঠে দাঁড়ায়। শহীদের দিকে 2 কদম এগিয়ে গিয়ে শান্ত গলায় বলল, ঢং করবেন না। আপনাকে এভাবে দেখতে বিশ্রী লাগে। ঢং করছি? তাহলে কিভাবে দেখতে চাস আমাকে? জানি না, আপনাকে এরকম দেখতে আমার মোটেও ভালো লাগছে না। শহীদ সরু নয়নে তাকিয়ে ঠোঁট চোখা করে ভ্রু নাচিয়ে জিজ্ঞেস করে, তাহলে কি রকম ভাবে ভালো লাগে আমাকে? মর্মুষী অন্যদিকে তাকিয়ে ছোট করে একটা নিঃশ্বাস ফেলে বলে, আপনার কণ্ঠে বিষাদ মানায় না। আপনার চোখে অসহায়ত্ব বাজে দেখায়। আপনাকে মানায় রুদ্রদৃষ্টিতে যা মুহূর্তে সবকিছু বশ্য করে দেয়, যে দৃষ্টি তৌকিরের হাত থেকে দেওয়ার সাহস জুগিয়েছিল আমায়। শহীদ একরাশ মুগ্ধতা নিয়ে মর্মুষীর কথা শুনছে। মর্মুষী আবারও বলে, আমি আপনাকে কখনোই ওরকম চোখে দেখিনি। আপনি এসব মাথা থেকে ছেড়ে ফেলে দিন। আশেপাশে তাকান, অতি শীঘ্রই আপনার পরিবার বিপদের সম্মুখীন হতে চলেছে। ওদের রক্ষা করুন। শহীদ মাথা নিচু করে শান্ত স্বরে বলে, যথা আজ্ঞা মহারানী। চোখের পলকে কেটে গিয়েছে 6 দিন। মর্মুষীর চৌধুরী বাড়ি থেকে বিদায়ের ঘণ্টা বাজল বলে। শহীদ দোলার ফোনে পাওয়া নাম্বারগুলো ট্র্যাক করেও আশানুরূপ ফলাফল পায়নি। হেমা চৌধুরীর মনটা আবারও ভার। শুধু হেমা চৌধুরী না, বাড়ির সকলেই নাওয়া খাওয়া ছেড়ে দিয়েছে। রাতটা পেরোলেই আয়নাল মর্মুষীকে নিয়ে চলে যাবে গাজীপুর, তার নিজস্ব অ্যাপার্টমেন্টে। সৌরভী সারাদিন অনেক রকমের খাবার রান্না করেছে, মর্মুষীর সঙ্গে দিবে বলে। এদিকে সেতারা বেগম 2 দিন যাবৎ আয়নালের সঙ্গে কথা বলেন না। মর্মুষী সারাদিন বেকনিতে কাটিয়েছে তার বেলিফুলের গাছটার সাথে। আয়নাল চৌধুরী বলেছেন নতুন বাসায় বেলিফুল এনে দিবেন। রাতের খাবার টেবিলে আজ তেমন একটা কথাবার্তা হয়নি।
সবাই চুপচাপ খেয়ে নিজেদের ঘরে চলে গিয়েছে। আয়নাল একবার বলেছে মর্মুষীকে প্রতি শুক্রবার নিয়ে আসবে বাড়িতে, আবার সঙ্গে করে নিয়ে যাবে। বাড়ির সবাই আয়নালের কথা শুনেছে, তবে প্রতিউত্তরে কেউ কিছু বলেনি। রাতের গভীরতা বাড়ছে, ধীরে ধীরে চৌধুরী মহল ঘুমিয়ে গিয়েছে নিশুতি নিস্তব্ধতায়। কেবল দুইজোড়া নেত্র জেগে আছে। মর্মুষী টিপ টিপ পা ফেলে হাঁটছে। শরীরের ঘরের সামনে এসে ছায়ামূর্তির মতো দাঁড়িয়ে যায়। কয়েক মুহূর্ত দাঁড়িয়ে থেকে ফের পা বাড়ায় উল্টো দিকে, নিজের ঘরের দিকে। আকস্মাৎ ঘরের ভেতর থেকে ভেসে এলো পরিচিত পুরুষালী কণ্ঠস্বর। চলে যাচ্ছিস মমু? ভেতরে আসবি না? মর্মুষী থমকে যায়। মনে মনে ভাবে, কি করে বুঝলেন সে এখানে এসেছে? তার উপর দরজা বন্ধ। তারপরও শরীর কিভাবে টের পেয়েছে মর্মুষীর উপস্থিতি? মর্মুষীর মাথায় নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। দরজা ধাক্কা দিয়ে ভেতরে প্রবেশ করল। শরীর বিছানায় আধশোয়া অবস্থায়। বিছানা জুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে তার ডায়েরিগুলো, একপাশে অবহেলায় গিটারটা। স্টাডি টেবিলের উপর বইপত্র এলোমেলো। পুরো ঘরের জিনিসপত্র দেখে যুদ্ধক্ষেত্র মনে হচ্ছে। কোনো জিনিসই নিজের অবস্থানে নেই। ঘরের মেঝেতে সিগারেটের অসংখ্য অবশিষ্টাংশ পড়ে আছে। মর্মুষী একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে জিজ্ঞেস করল, কি করে বুঝলেন আমি ছিলাম বাইরে? শরীর ঠোঁটের কোণে অল্প বিস্তর হাসি টেনে ভাবুক কণ্ঠে বলল, যেদিন গুটি গুটি পায়ে হাঁটতে শিখেছিলি সেদিন থেকেই তোর পদচারণা টের পাই আমি। চৌধুরী মহলের যেখানেই পা রাখিস তা প্রতিধ্বনিত হয় আমার হৃদয়ে। মর্মুষী পুরো ঘরে আবারও চোখ বুলিয়ে জিজ্ঞেস করল, এসব কি? কেন এমন করছেন? শরীর মর্মুষীর কথা কানে না তুলে উল্টো প্রশ্ন ছুড়ে দিল, এত রাতে একটা ব্যাচেলার ছেলের ঘরের সামনে ঘুরঘুর করছিস কেন? কেউ দেখলে কি ভাববে? ভাবার কিছু বাকি রেখেছেন আপনি? যাই হোক, রাত বিরাতে ঝগড়া করতে আসিনি। আমি একটা জিনিস চাইতে এসেছিলাম। শরীর চোখ তুলে হাসকি স্বরে বলল, আমাকে চা? তাহলে আর আলাদা করে একটা জিনিস চাইতে হবে না, আমি সহ সব তোর। মর্মুষী মৃদু হেসে তাচ্ছিল্য মাখা গলায় বলল, চিরকুমারী থাকবো, তবুও আপনাকে চাইব না। শরীর মুখ বাঁকা করে হাসে। বল, কি চাই? যদি পারেন দোলাকে বের করে দিন, আর বাড়ির সকলের খেয়াল রাখবেন, এইটুকুই। হুম। মর্মুষী আবারও পা টিপে টিপে শরীরের ঘর থেকে বেরিয়ে গেল। শরীর দুঃখপিষ্ট নয়ন তুলে দেখল মর্মুষীর প্রস্থান। আয়নাল চৌধুরী সকাল থেকেই মেয়েকে তাড়া দিচ্ছেন। তাকে নতুন বাসায় রেখে ফ্যাক্টরিতে যাবেন। হেমা আর সৌরভী একের পর এক খাবারের বক্স রেডি করছে। তমসা গাল ফুলিয়ে সোফায় বসে আছে, আজ কলেজে যাবে না। সেতারা বেগমের মুখ দিয়ে কোনো আওয়াজ বেরোচ্ছে না। বাড়ি জুড়ে সাদা কালো মলিন বিষাদ। বেলা 10 ঘটিকা। আয়নাল চৌধুরী মর্মুষীকে তৈরি হতে বলে বাইরে গিয়েছেন একটা কাজে। মর্মুষী ঘরের দরজা আটকে দিচ্ছিল চেঞ্জ করবে বলে। এমন সময় তমসা দৌড়ে এসে দরজায় হামলে পড়েছে। ভেতরে ঢুকে একটা শপিং ব্যাগ মর্মুষীর হাতে ধরিয়ে হাঁপাতে হাঁপাতে বলল, এটা পরে যা। মর্মুষী ব্যাগটা হাতে নিয়ে একটা স্কার্ট আর শর্ট কুর্তি বের করল। তমসার দিকে প্রশ্নাত্মক দৃষ্টি ফেলতেই তমসা বলল, মা নিজ হাতে বানিয়েছে তোর জন্য, তোর পছন্দের ড্রেস। মর্মুষী মৃদু হেসে তমসাকে জড়িয়ে ধরেছে। তমসা অনেক কষ্টে কান্না চেপে ধরে মর্মুষীর ঘর থেকে বেরিয়ে গেল। মর্মুষী তৈরি হয়ে বাইরে এসে দেখে গাড়িতে সব জিনিস, বই খাতাপত্র তোলা শেষ। আয়নাল চৌধুরী ফিরে এসেছেন। মর্মুষীকে গাড়িতে উঠতে বললেন। মর্মুষী একে একে সবাইকে জড়িয়ে ধরে বিদায় নিয়ে গাড়িতে উঠল। গাড়ির জানালা দিয়ে চোখ পড়ল দুতলার বারান্দায় শরীর দাঁড়িয়ে। মর্মুষী দ্বিতীয়বার আর চাইল না সেদিকে। হাত নাড়িয়ে সবাইকে বিদায় জানিয়ে চলে গেল। হেমা চৌধুরী ভেতরে ঢুকে সোফায় বসে অচরে কাঁদতে লাগলেন। তমসা মায়ের পাশে বসে খাচ্ছে। সৌরভী মুখে শাড়ির আঁচল গুজে সিঁড়ি বেয়ে উপরে চলে গিয়েছে। সেতারা বেগমও নিজের ঘরে চলে যায়। এখানে এক মুহূর্ত বসলে নিজেকে সামলানো কঠিন হবে। নতুন বাসায় ঢুকেই মর্মুষীর চোখ কপালে উঠে যায়। বাসার প্রত্যেকটা জিনিস তার পছন্দের সঙ্গে মিল রেখে সাজানো হয়েছে। দেয়ালে শোভা পাচ্ছে তার প্রিয় রং। 4 জন সার্ভেন্ট রাখা হয়েছে তাকে দেখাশোনা করার জন্য। একজন বৃদ্ধ পুরুষ, 3 জন মহিলা। সে পুরো বাসাটা ঘুরে দেখে নিজের রুমে চায় ফ্রেশ হতে। আয়নাল সবাইকে তাদের কাজ বুঝিয়ে দিয়ে বাসা থেকে বেরিয়ে যায়। মর্মুষী আজ কলেজে যাবে না। ফ্রেশ হয়ে এসে ড্রয়িং রুমে বসে সব সার্ভেন্টদের ডাকে। একে একে সবার সঙ্গে ভাব বিনিময় করে। বৃদ্ধ লোকটির নাম কাশেম মিয়া। মর্মুষী তাকে কাশেম চাচা বলে সম্বোধন করে। রাহেলা নামের মহিলাটির সঙ্গে তার মেয়ে সুফা, সে মর্মুষীর সমবয়সী। আর আছে বিজলি নামের মধ্যবয়স্ক আরেকজন মহিলা।
মর্মুষী পরিচয় পর্ব শেষ করে সবাইকে জানিয়ে দেয় তাকে যেন সবাই নাম ধরে ডাকে। গোধূলি লগ্ন, দিনের সমাপ্তির নরম আবছা আবহে ছাদের কার্নিশে হেলান দিয়ে আকাশের দিকে দৃঢ় নেত্রে তাকিয়ে আছে মর্মুষী। দিনের সমস্তটা এরকম মনমরা হয়ে কাটিয়েছে। দুপুরে সৌরভী ভাবির রান্না করে দেওয়া খাবারগুলো গলা দিয়ে নামতে চায়নি। তাকে ওইরকম দেখে রাহেলা নিজ হাতে মুখে তুলে খাইয়ে দিয়েছে। দুপুরে বাড়ির খাবার মিস না করলেও সন্ধ্যায় সৌরভী ভাবির হাতের চা আর চৌধুরী বাড়ির ড্রয়িং রুমের আড্ডাটা মিস করছে সে। হেমা চৌধুরী সারাদিনে 5-6 বার ফোন করে মর্মুষীর খোঁজ নিয়েছেন। সামনেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা। পড়তে বসে মনে মনে ভাবে এখন আর কলেজে ক্লাস মিস করা যাবে না। কাল থেকে নিয়মিত যাবে। রিয়াকে কল করার জন্য ফোনটা হাতে নিতেই সৌরভী ভাবির কাছ থেকে একটা মেসেজ নোটিফিকেশন এসেছে। সৌরভী ভাবি লিখেছে, তুমি চলে যাওয়ার পর থেকে দোলার আচরণ কেমন অদ্ভুত থেকেছে। বাড়ির সবার মন খারাপ থাকায় সন্ধ্যার পর ড্রয়িং রুমে কেউ আসেনি, আজ চায়ের আড্ডাও হয়নি। তবে দোলাকে আজ খুব আনন্দিত দেখাচ্ছিল। আমি তার অগোচরে তার ঘরে ঢুকেছিলাম। সে তার সমস্ত কাপড় চোপড় জিনিসপত্র গুছিয়ে নিয়েছে। মর্মুষী মেসেজটি মনোযোগ সহকারে পড়ল। তারপর কিছুক্ষণ ধ্যানমগ্ন হয়ে কিছু ভেবে রিপ্লে করল, দোলাকে একটু চোখে চোখে রাখো। আমি সামনের সপ্তাহে বাড়িতে আসব। বাবা বলেছে নিয়ে যাবে। সৌরভী ভাবির মেসেজের উত্তর পাঠিয়ে মর্মুষী এবার রিয়াকে কল করল। রিয়ার সঙ্গে সঙ্গে রিসিভ করে কথা বলতে শুরু করল। রিয়ার কাছে জানতে পারে তাদের রিলেশনের বিষয়ে তমালের বাসায় জেনে গিয়েছে। প্রথমে একটু সমস্যা হলেও তমাল সবটা সামলে নিয়েছে। তমালের মা নাকি রিয়াকে দেখতে চেয়েছে। মর্মুষী রিয়ার কথা শুনে নড়েচড়ে বসল। উত্তেজিত কণ্ঠে জানতে চাইল সে কবে কখন তমালের মায়ের সঙ্গে দেখা করবে। রিয়া জানালো 2-1 দিনের ভিতরেই। রিয়ার সঙ্গে এটাও বলল সে মর্মুষীকে নিয়ে যাবে তমালের মায়ের সাথে দেখা করার জন্য। রিয়ার সাথে কথা শেষ করে মর্মুষী হাত পা ছড়িয়ে নাচতে লাগলো। ঘরের ভিতর হুড়মুড় শব্দ শুনে সুফা ছুটে এলো তার কাছে। মর্মুষীর আনন্দের কারণ জানতে চাইল, কিন্তু মর্মুষী কিছু না বলে উন্মাদনায় সুফার হাত ধরে আবার নাচতে লাগলো। সুফা মর্মুষীর সঙ্গে তাল মেলাতে না পেরে বিছানায় হুমি খেয়ে পড়ে গেল। এতক্ষণে মর্মুষীর হুঁশ ফিরল। সে তড়িঘড়ি করে সুফাকে টেনে তুলে সোজা করে বসালো। সরি, কোথায় লেগেছে দেখতে দাও। লাগেনি কোথাও, আপনি ব্যস্ত হবেন না আপা, আমি ঠিক আছি। মর্মুষী একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে সুফার দিকে তাকিয়ে বলে, জানো, আমার একটা বান্ধবীর বয়ফ্রেন্ডের মা তার সঙ্গে দেখা করতে চেয়েছে। কিছুদিন হলো তাদের রিলেশনশিপ, এর মধ্যেই সুখবর। খুশি হব না বলো? সুফা জোর করে হাসার চেষ্টা করে আর মনে মনে ভাবে, এত বড় মেয়ে এভাবে লাফায়। এই জন্যই বুঝি উনাকে দেখাশোনার জন্য আয়নাল স্যার 4 জন লোক রেখেছেন। সুফার থেকে কোনো উত্তর না পেয়ে মর্মুষী ভ্রু নাচিয়ে জিজ্ঞেস করে, কি হলো? কিছু না আপা, বলছিলাম আপনার বয়ফ্রেন্ড নাই। হা হা হা, আমার বয়ফ্রেন্ড? চৌধুরী মহলের মেয়েদের দিকে কেউ চোখ তুলে তাকাতেও সাহস করে না। এই তো কিছুদিন আগে আমার শরীর ভাই তকিরকে পিটিয়ে। মর্মুষী কথাটা শেষ না করেই থেমে গেল। জিহ্বা আস্ত হয়ে আসছে। বুকের ভিতর কেমন মোচড় দিয়ে উঠেছে। সে আর কিছু বলতে পারছে না। মনে মনে আরেকবার বিড়বিড় করল শরীর ভাই। পরক্ষণেই বুকের ভিতর আরেকটা মোচড় অনুভব করল। এমন হচ্ছে কেন? মর্মুষী টেবিলের উপর থেকে পানির বোতল হাতে নিয়ে ঠকঠক করে পানি পান করল। মর্মুষীকে হঠাৎ এমন থমকে যেতে দেখে সুফা জিজ্ঞেস করল, শরীর ভাই মানে আপনার চাচাতো ভাই? আপনাদের কোম্পানির বেশি অর্ধেক মালিকানা যার নামে? নাম শুনেছি অনেকবার। কি করেছেন উনি? সুফার কথায় মর্মুষীর ঘোর কাটল। সে ভাঙা গলায় আওয়াজ করল, তেমন কিছু না। উনি মেরেছিলেন একটা ছেলেকে। আমাকে বিরক্ত করত ছেলেটা। ও আচ্ছা। কথার মাঝে আবারও মর্মুষী অন্যমনস্ক হয়ে গেল। শরীরকে সে ভাইয়ের মতো ভাবলেও শরীর কখনোই তাকে বোনের নজরে দেখেনি। ভাবতেই নিজের উপর ঘৃণা হচ্ছে। তার সাথে কেন এরকম হলো? ভোরের আলো তখনও ফুটেনি। নির্ঘুম রজনী ছটফট করে কেটেছে দোলার। রাত থেকেই শরীরটা অদ্ভুত রকমে গোলাচ্ছিল। ভীষণ দুর্বল লাগছিল। বাড়ির কেউই তার সাথে খুব একটা কথা বলে না। সে কি করছে, কেমন আছে খোঁজ রাখে না। কেবল আসমা চৌধুরীর সামনে পড়লে টুকটাক কথা বলেন তিনি। সজ্জা ত্যাগ করে অতি সন্তর্পণে উঠে বসে দোলা। চোখ যায় নিজের ব্যাগপত্রের দিকে। এক মুহূর্ত তাকিয়ে সাবধানে উঠে দাঁড়ায়। কিন্তু সঙ্গে সঙ্গে মাথা ঘুরে পড়ে যেতে নিলে খাটের একপাশে আঁকড়ে ধরে নিজেকে সামলায়। কোনো রকমে টলতে টলতে ওয়াশরুমের দিকে এগোয়।
ভেতরে ঢুকেই দুই হাতের সাহায্যে বেসিনে শক্ত করে চেপে ধরে রাখে নিজেকে, আর তখনই অনর্গল বমি করতে শুরু করে। সকালে নাস্তার টেবিলে দোলাকে না দেখতে পেয়ে হেমা চৌধুরী সৌরভীকে জিজ্ঞেস করেন, মেয়েটা কোথায়? সকাল থেকে দেখছি না যে। আমিও দেখিনি মামি, এত বেলা পর্যন্ত তো ঘুমায় না। শরীর খারাপ না তো আবার? আমি কি দেখে আসবো? হ্যাঁ যাও, এমনিতেই বিপদের শেষ নেই। না জানি কি করতে এসেছে এই মেয়ে। মর্মুষির জন্য এতদিন ওকে বাড়ি থেকে বের করতে পারিনি, তবে দেখো এবার আমি এর শেষ দেখে ছাড়ব। হেমা চৌধুরীর কথায় সৌরভী উপরে গেল। দোলার ঘরের দরজার সামনে আসতেই তার শ্রুতিগোচর হলো দোলা কারোর সঙ্গে উচ্চস্বরে কথা বলছে। সৌরভী নিঃশব্দে আড়ি পেতে শোনার চেষ্টা করল। দোলা কারো উপর রেগে গিয়েছে, বারবার বলছে তার কাজ শেষ, তাই এখন সে চলে যাবে এই বাড়ি থেকে। সৌরভী কোনো রকম শব্দ না করে পা টিপে টিপে চলে আসে সেখানে থেকে। নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে মর্মুষীকে কল দেয়। কল রিসিভ করতেই সৌরভী বলতে শুরু করে দোলার বিষয়। মর্মুষী চুপচাপ শুনেছে। তার চতুর মস্তিষ্কে মুহূর্তেই একটা প্রশ্ন ঘুরপাক খেতে আরম্ভ করল। দোলা কি আমাকে ওই বাড়ি থেকে বের করতে এসেছিল? তাতে ওর লাভ কি? মগজে গহীনে বিভিন্ন রকম প্রশ্নের চাপি নিয়ে কলেজে ক্লাস শেষ করল সে। আয়নাল চৌধুরী সকালে তাকে কলেজে দিয়ে গেলেও এবার আবিরকে পাঠিয়েছেন কলেজ থেকে তাকে বাসায় পৌঁছে দেওয়ার জন্য। মর্মুষী কলেজ থেকে বেরিয়ে এসে আবিরকে দেখে ভ্রুজোড়া কুঁচকে মুখ বাঁকা করে রাখে। ইচ্ছে না থাকা সত্ত্বেও আবিরের সঙ্গে বাসায় যেতে হয়। পথে বারবার আবিরের ফোনে কল আসতে থাকে, কিন্তু আবির একবারও কল রিসিভ করে না। মর্মুষী বাসায় পৌঁছে ফ্রেশ হয়ে সৌরভীকে আবার কল দেয়। সৌরভীর গলায় উৎকণ্ঠা মিশ্রিত বুলি ঝরছে। দোলা তোমাকে তাড়াতে এসেছিল বুঝি? যদি কিছু মনে না করো, আমার মনে হচ্ছে শরীর আর তোমাকে আলাদা করতে এসেছিল। তুমি চলে যাওয়ার পর সেও পালিয়ে যাওয়ার ছক কষছে। মর্মুষী সৌরভীর কথা মনোযোগ সহকারে শুনে তারপর শক্ত কণ্ঠে বলে, আমাকে আর শরীর ভাইকে আলাদা করতে আসবে কেন? আমি আর শরীর ভাই কবে এক ছিলাম ভাবি? তুমি আমাকে ছোট থেকেই দেখছো। শরীর ভাইয়ের সঙ্গে আমার সেরকম কোনো ভাব বা আকর্ষণ দেখেছ কখনো? সৌরভী মর্মুষীর কথায় সাইড দিয়ে বলতে লাগলো, না, সেরকম কিছু আমরা কখনো দেখিনি। শরীরের পেটে পেটে যে এত কিছু ছিল সেটাও তো সে কাউকে বুঝতে দেয়নি। যেখানে বাড়ির লোকই জানতাম না, সেখানে বাইরের কেউ কিভাবে জানবে এসব? আর দোলা তো এই বাড়ির বউ হয়ে আসেনি। তোমাকে তাড়িয়ে ওর লাভটা কি? মর্মুষী দীর্ঘ নিঃশ্বাস ফেলে কিছুক্ষণ চুপ থাকে। দোলার এরকম করার কারণ কি হতে পারে কিছুই ঢুকছে না মাথায়। এর পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। বাইরের একটা মেয়ে শুধু শুধু কেন এমন করবে? সন্ধ্যায় আকাশে ঝলমল করছে অজস্র তারা। মর্মুষী বেকনিতে বসে অপলক চেয়ে থাকে আকাশে ফুটে থাকা তারাগুলোর পানে। সুরফা এসে দাঁড়িয়ে আছে তার পিছনে অনেকক্ষণ হলো। সে এতক্ষণ টের পায়নি। সুরফা গলা খাকারি দিয়ে আকাশের পানে তাকিয়ে উদাস ভঙ্গিতে জিজ্ঞেস করল, তারা দেখেন আপা? সুরফার কণ্ঠস্বর পেয়ে মর্মুষী কিছুটা চমকে উঠল। পিছন ঘুরে তাকিয়ে একবার দেখল তাকে। আবার পূর্বের ন্যায় উপরের দিকে দৃষ্টি স্থির রেখে সুরফাকে জিজ্ঞেস করল, তোমার পড়াশোনা কতদূর? তোমার আদব কায়দা বাকিদের থেকে অনেকটা আলাদা। এসএসসি পাস করেছি আপা। এরপর আম্মা আর পড়তে দেয় না। কলেজে ভর্তি হতে চেয়েছিলাম কিন্তু রাজি হয়নি। কয়েকদিন পর পর বিয়ের সম্বন্ধ নিয়ে আসে। কিন্তু মর্মুষী ঘাড় ঘুরিয়ে তাকায় সুরফার দিকে। কপাল কুঁচকে ভ্রুজোড়া এক করে জিজ্ঞেস করে, কিন্তু কি? আমার একজনকে খুব পছন্দ। লজ্জায় মাথা নুয়ে বলে, তাই নাকি? কোথায় থাকে, কি করে? একটা গ্যারেজে কাজ করে, গাড়ি সারানোর কাজ। ভালো বেতন পায়। তাহলে বিয়ে করে নাও। রাহেলা খালা জানে। জানে, কিন্তু আম্মার রাজি না। কিছুদিন যাবৎ এক ছেলের সাথে কথাবার্তা চলছে তার। সেই ছেলে প্রবাসী, কিন্তু আমি আমার পছন্দের ছেলে ছাড়া বিয়ে করতে পারবো না আপা। মর্মুষী একগাল হেসে মাথা নাড়িয়ে বলে, তুমি তোমার পছন্দের মানুষকেই বিয়ে করবে। কথা দিচ্ছি তোমাকে। আমি কথা বলবো রাহেলা খালার সঙ্গে। মুহূর্তেই সুরফার চোখে মুখে আলোর ঝলক ফুটে ওঠে। আনন্দিত চিত্তে মর্মুষীর সামনে মেঝেতে বসে পড়ে আকাশের অভিমুখে তাকিয়ে মিটিমিটি হাসে আর মর্মুষীর দিকে তাকায়। কিছু মুহূর্ত পেরিয়ে মর্মুষী আগ্রহ নিবিষ্ট কণ্ঠে জিজ্ঞেস করে, তোমার লাভ স্টোরি শোনাবে? সুরফা লজ্জায় অরুণার আঁচলে নিজের মুখ ঢেকে নিয়ে কিছুক্ষণ হাসে। এরপর ধীরে ধীরে সোজা হয়ে বসে মর্মুষীর দিকে তাকিয়ে বলে, আপনি তো প্রেম করেননি আপা।
কতটুকু বুঝবেন জানি না, তবে প্রথম কারো প্রেমে পড়ার অনুভূতি যে কেমন হয় আপা, আমি আপনাকে মুখে বলে বুঝাতে পারবো না। মর্মুষী মুচকি হাসে। সত্যিই তো সে কখনো প্রেমে পড়েনি। কেউ কখনো তাকে প্রেমের প্রস্তাবও দেয়নি। রাস্তাঘাটে বখাটে ছেলেরা দূর থেকে বিরক্ত করলেও কাছে এসে প্রেমের প্রস্তাব দেওয়ার সাহস হয়নি কারো। সেরকম কোনো পুরুষ তার জীবনে কখনো আসেনি। কেউ কখনো ভালোবাসার কথা বলেনি। মর্মুষী ছোট নিঃশ্বাস ফেলে সুরফার দিকে তাকিয়ে বলল, বুঝলে বুঝবো, না বুঝলে নেই, তবুও বলো। ভবিষ্যতে যদি প্রেমে পড়ি তোমার সাথে মিলিয়ে দেখব তখন। সুরফার প্রচুর হাসি পাচ্ছে তার কথা শুনে। সে হাসতে হাসতে পেছনের বেতের সোফায় হেলান দিয়ে বসে। তারপর হাসি থামিয়ে বলতে আরম্ভ করে, আমি যে স্কুলে পড়তাম সেই স্কুলের মাঠে ওকে প্রথমবার দেখেছিলাম। প্রিন্সিপাল স্যারের গাড়িতে কিছু একটা সমস্যা হয়েছিল বোধহয়। গাড়ি সারাতেই এসেছিল। প্রথম দেখায় আমার দিকে হা করে তাকিয়েছিল। আমি অবশ্য তখন বেশি একটা পাত্তা দেই নাই। কিন্তু ওই দিনের পর প্রায় স্কুলের সামনে এসে দাঁড়িয়ে থাকত। আমি প্রথম বিরক্ত হলেও আস্তে আস্তে টের পেলাম সে যেদিন স্কুলের সামনে না আসতো সেদিন আমার মনটা কেমন ভার ভার লাগত। বুকের ভেতরে থেকে থেকেই মোচড় দিয়ে উঠত। কেমন শূন্য শূন্য লাগত। বুঝাতে পারতাম না কাউকে। বান্ধবীদের বলতে পারতাম না। বাড়িতে গেলে কিছু ভালো লাগতো না। সারাক্ষণ তাকে মনে পড়ত। আবার যেদিন স্কুলের সামনে সে আসতো সেদিন স্বাভাবিক লাগত। তার কথা ভাবতে ভাবতে করলা ভাজি দিয়ে মাখানো ভাতও মিষ্টি লাগত। এমন করে অনেকদিন চলল। একদিন খুব বৃষ্টি ছিল। বৃষ্টিতে ভিজতে ভিজতে বাসায় ফিরছি এমন সময় সে একটা ছাতা নিয়ে দাঁড়ায় আমার সামনে। ছাতাটা আমার হাতে দিয়ে সাথে সাথে চলে যায়। আমি ভিজে একাকার। উপায় না পেয়ে ছাতা খুলে বাড়ির দিকে হাঁটা ধরি। বাড়িতে গিয়ে ছাতাটা ভালো করে খেয়াল করি। ছাতার এক কোণে বড় বড় করে লেখা আই লাভ ইউ। সেদিনের পর থেকে ওকে দেখলে আরো বেশি মায়া লাগত। ছাতাটা ফেরত দিতে গিয়ে প্রথম কথা বলেছিলাম তার সাথে। সেখানে থেকেই আমাদের প্রেম শুরু হয়। সুরফা একটানা কথাগুলো বলে থামে, জোরে দম নিয়ে ভারী নিঃশ্বাস ছাড়ে। মর্মুষী আনমনা হয়ে আকাশের পানে দৃষ্টি রেখে সুরফাকে জিজ্ঞেস করে, প্রেমে পড়লে বুঝি ওই মানুষটার কথা মনে পড়লে বুকের ভিতর মোচড় দেয়? জি আপা। মৃদু হেসে। অস্থির লাগে? জি। আমি কি প্রেমে পড়েছি সুরফা? তার এমন কথায় সুরফা নিশ্চুপ তাকিয়ে থাকে তার দিকে। মর্মুষীর ভাঙা ভাঙা কণ্ঠস্বর সুরফার মনের সন্দেহের উৎপত্তি ঘটায়। সে নিজের মনে কিছু একটা ভেবে মর্মুষীকে জিজ্ঞেস করে, আপা আপনার অস্থির লাগে? মনে হয়? হুটহাট কষ্ট হয়? সারছে। কার জন্য কষ্ট হয় আপা? মর্মুষী বাইরের দৃষ্টি ফেলে কয়েকবার টুক গিলে ধীরে ধীরে বলতে লাগলো, জানি না। তবে কেউ একজন আমার কথা মনে করে যেন। 24 ঘন্টা কেউ আমাকে খুঁজে। আমি চোখ বন্ধ করলে একজোড়া জলজল চোখ ভেসে উঠে আমার সামনে। আমি তার চেহারা ঠাউর করতে পারি না। মুহূর্তেই সে অদৃশ্য হয়ে যায়। সুরফা কিছু একটা বলতে গিয়েও আর বলে না। তার হাত ধরে বেলকনি থেকে নিয়ে আসে খাবার টেবিলে। রাহেলা আর বিজলি টেবিলে খাবার সাজাচ্ছে। আয়নাল চৌধুরীর বাড়ি ফেরার সময় হয়ে গিয়েছে। মর্মুষীকে নিয়ে নতুন বাসায় আসার পর আয়নাল চৌধুরী তাড়াতাড়ি বাসায় ফিরেন। বেশি রাত করেন না। মর্মুষীর অন্যমনস্কতা কাটেনি এখনো। খাবার টেবিলে বসে একা একা বিড়বিড় করছে। সন্ধ্যার পর বাড়ির সবাই যার যার ঘরে চলে গেছে। দোলা পা টিপে টিপে নিচে নেমে এলো। দৃষ্টি পরিক্রমায় চারদিক পরখ করে নিল। কাউকে দেখতে না পেয়ে দ্রুত চলে এলো বাইরে। এদিকে সৌরভীও তাকে অনুসরণ করে বেরিয়ে এসে তার পিছু নেয়। দোলা অতি সাবধানী পদক্ষেপে এগিয়ে যাচ্ছে আর খানিক পর পর আশেপাশে চোখ বুলিয়ে দেখছে। বড় রাস্তার মোড়ে এসে দোলা দাঁড়িয়ে যায়। ব্যাগ থেকে ফোন বের করে কাউকে একটা কল দেয়। ফোনে কথা বলতে বলতে বাম দিকে একটা সরু গলিপথে প্রবেশ করে। সৌরভীও ধীরে ধীরে পা ফেলে তার পিছু পিছু গলিতে ঢুকে। গলির শেষ প্রান্তে আবিরকে দাঁড়িয়ে থাকতে দেখে সৌরভী চমকে উঠে। বিস্মিত চাহনিতে চোখ দুটো প্রশস্ত দেখায়। বারংবার হাতের উল্টো পৃষ্ঠে চোখ মুছে আবার দেখছে। হ্যাঁ, এটা আবিরই। দোলা আবিরের দিকে এগিয়ে গেল। সৌরভী ঝট করে পাশের আরেকটা গলিতে লুকিয়ে যায়, তারপর তাদের দুজনের কথা শোনার চেষ্টা করে। আবির দোলাকে ধমকের সুরে বলছে, কে বলেছে আপনাকে চলে আসতে? মর্মুষী বাড়ি থেকে গেছে 4 দিনও হয়নি, তার মধ্যে আপনি হুট করে কাউকে না জানিয়ে পালিয়ে এসেছেন। কেউ যদি সন্দেহ করে? আর 2 দিন পরে আসলে হতো না। কাজ শেষ তাই বলে চলে আসতে হবে। এখন কেউ সন্দেহ করলে কিভাবে সামলাবো আমি? ভাইয়া আমাকে জানে মেরে ফেলবে। সৌরভী হতচকিত হয়ে আবার চুপ করে শুনে।
দোলা মিনমিনে গলায় কিছু একটা বলে, কিন্তু অনেকটা দূরে দাঁড়িয়ে থাকায় সে দোলার কথা স্পষ্ট শুনতে পায়নি। পরক্ষণে আবির উচ্চ শব্দে চিৎকার দিয়ে বলে ওঠে, কি, প্রেগন্যান্ট? আর ইউ সিরিয়াস? আচ্ছা, আমি ভাইয়ার সাথে কথা বলছি। আপনাকে আপাতত একটা ঠিকানা দিচ্ছি, সেখানে চলে যান। দোলার প্রেগন্যান্সির কথাটা শুনে সৌরভীর মাথা ঘুরে যায়। কিভাবে সম্ভব? দোলা কি তাহলে বিবাহিত? শরীরের সঙ্গে তো তার বিয়ে হয়নি। আবিরের কথাবার্তা শুনেও তো মনে হচ্ছে না তার সঙ্গে দোলার কোনোরকম সম্পর্ক আছে। তাহলে দোলার স্বামীকে? সৌরভী আবারও তাদের কথা শোনার চেষ্টা করে। আবির দোলাকে যে ঠিকানায় আশ্রয় নিতে বলে তা শুনে সৌরভী আরও অবাক হয়, কারণ দোলাকে আসমা চৌধুরীর শ্বশুর বাড়িতে যাওয়ার জন্য বলেছে, সেখানকার ঠিকানা দিয়েছে। সৌরভী আর এক মুহূর্ত না দাঁড়িয়ে সঙ্গে সঙ্গে বাড়ি ফিরে আসে। মর্মসী নতুন বাসায় এসেছে আজ ৬ষ্ঠতম দিন। নতুন বাসার বেলকনিটা চৌধুরী মহলের মতে অতটা বড় না। ঘরগুলো তুলনামূলক ছোট। প্রথম ২ দিন সে দিনের অধিকাংশ সময় বেলকনিতেই কাটিয়েছে। ঘরে দমবন্ধ লাগত। ধীরে ধীরে রপ্ত করছে নিজেকে। আজ সুফা নেই, রাহেলা, বিজলি সবাই ঘুমিয়ে গিয়েছে। ঘড়ির কাঁটা ১২টার ঘর ছুঁয়েছে। মর্মসীর ঘুম আসছে না। বিছানার পাশে রাখা অ্যালার্ম ঘড়িটা হাতে নিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করল। এরপর সেটাকে পূর্বের ন্যায় রেখে বালিশের নিচ থেকে ফোনটা হাতে তুলে বেকুনিতে চলে গেল। সেখানে ২টো বেতের সোফা আর একটা গোল টেবিল পাতা। সোফায় গায়ে এলিয়ে ফোনের লক খুলে ফেসবুকে ঢুকল। রিয়ার একটা ফানি পোস্টে হাহা রিয়াক্ট দিয়ে নিউজফিড স্ক্রল করতে লাগলো। আচমকা অবিশ্বাস্যকর কিছু একটা চোখের সামনে পড়তেই নড়েচড়ে বসল। শরীর অনেক বছর পর তার পেজ থেকে লাইভে এসেছে। কলেজ লাইফে পেজটাতে রেগুলার থাকত সে। প্রচুর ফ্যান ফলোয়ার ছিল। ইতালি যাওয়ার পর ধীরে ধীরে গান বাজনা বন্ধ করে দিয়েছিল। এত বছর পর এই গভীর নিশীথেও ৪,০০০ মানুষ জয়েন হয়েছে লাইভে। মর্মসী ফোন সামনে টেবিলে রেখে সোফায় আধশোয়া অবস্থায় বসে মাথা দেয়ালে ঠেকিয়ে দূরের রাস্তায় নিয়ন বাতির দিকে নিরবচ্ছিন্ন দৃষ্টি ছুড়ে দিয়ে শুনছে অপছন্দের মানুষটির কণ্ঠস্বর। শুধু তোমাকেই ভালোবেসে শুকনো নদীতে ডিঙ্গি ভাসিয়েছি, মোহনার কাছে এসে শুধু তোমাকেই ভালোবেসে দুমুঠো আদর ভিক্ষে চেয়েছি, দরিদ্র এই দেশে শুধু তোমাকেই ভালোবেসে শুধু তোমাকেই ভালোবেসে ঝড়ের সামনে দাঁড়িয়েছি একা ছেঁড়া পতাকার বেশে শুধু তোমাকেই ভালোবেসে তোমাকেই ভালোবাসবো ভেবেছি শত যুদ্ধের শেষে। মর্মসী সোজা হয়ে বসে আবারও ফোন হাতে নিল। এক এক করে কমেন্টগুলো পড়তে শুরু করলো। মেয়েরা হুমড়ি খেয়ে কমেন্ট করছে। কেউ একজন লিখেছে, আল্লাহ, আমার ক্রাশ বেবি, তুমি এত বছর পর। সেই কমেন্টের উত্তরে রাত কমেন্ট করেছে, আপনার বেবিকে প্লিজ নিয়ে যান। রাত বিরাতের বিরহ বেদনার গান থেকে মুক্ত করুন আমাদের। রাদের কমেন্টে অনেকগুলো হাসির রিয়াক্ট করেছে। মর্মসী ভ্রুকুচকে মুখ বাঁকা করে বিড়বিড় করল, বেশরম মেয়ে ছেলে। পরের দিন কলেজে তমসার সঙ্গে দেখা হলো। তমসা কান্নায় ভেঙে পড়ে মর্মসীকে জড়িয়ে ধরেছে। জন্মের পর থেকে একসঙ্গে বড় হয়েছে দুজন। একসঙ্গে খেয়েছে, একসঙ্গে স্কুল কলেজে এসেছে, একসঙ্গে সময় কাটিয়েছে। এখন মর্মসীকে ছাড়া তমসার বাড়িতে একটুও ভালো লাগে না, সময় কাটে না। সিম্বাকেও খুব মিস করে সে। মর্মসী তাকে সান্ত্বনা দিয়ে জানায় কিছুদিনের মধ্যে সে ওই বাড়িতে যাবে। বাবা বলেছে তাকে নিয়ে যাবে ২ দিনের জন্য। তমসা মলিন স্বরে বলে, তুই চলে আসার পর থেকে মা আমার সাথে ঘুমায়। প্রতি রাতেই মা কাঁদে। দাদিমাও সবসময় আহাজারি করে চাচ্চুকে বকে। সৌরভী ভাবি আগের মতো নেই। সন্ধ্যার পর ড্রয়িং রুমে চায়ের আড্ডা বসে না। চৌধুরী মহল আর আগের মতো নেই। দিনু প্রতিদিন বায়না ধরে তোদের বাসায় যাওয়ার জন্য। সাবিনা আপা অধৈর্য হয়ে মাঝে মধ্যে দিনুকে মারে। আর ভাইয়া তো। এটুকু বলেই তমসা থমকে গিয়ে মর্মসীর চোখের দিকে তাকিয়ে থাকে। মর্মসী স্বাভাবিক কণ্ঠে শুধায়, থামলি কেন? আর ভাইয়া? তমসা বোকার মতো বলে উঠে, তুই ভাইয়া ডাকছিস কেন? মর্মসী কোমরে হাত দিয়ে তীক্ষ্ণ নজরে তাকালে তমসার হুঁশ ফিরে। ঠোঁটে দাঁত চেপে ধরে দৃষ্টি নামিয়ে নেয়। মর্মসী ভারী নিঃশ্বাস ফেলে কঠোর গলায় বলে, তো কি ডাকবো? দেখ, তোদের আমি ভাইবোন ভিন্ন অন্য চোখে দেখিনি কখনো। আমার কাছে বিষয়গুলো খুব নোংরা লাগে। দয়া করে আমার সাথে এরকম করা বন্ধ কর। বিকালে হালকা নাস্তা করে মর্মসী পড়তে বসেছে এমন সময় রাহেলা খালা এসে বলল তার একটা পার্সেল এসেছে। বাইরে বের হয়ে গেটের সামনে থেকে পার্সেলটা রিসিভ করে সেটা নিয়ে ভিতরে চলে আসে সে। চকচকে কাগজে মোড়ানো একটি বাক্স মর্মসী ঘুরিয়ে ঘুরিয়ে একবার দেখল। এরপর সেটি টেবিলের এক প্রান্তে রেখে আবার পড়তে শুরু করল।
পড়ায় মনোযোগ দিতে পারছেন না সে। কিছুক্ষণ পরপর বাক্সটির দিকে তাকিয়ে মনে মনে ভাবছে কে পাঠিয়েছে। এটি খুলে দেখবে কি আছে এর ভেতর। বই বন্ধ করে একপাশে রেখে বাক্সটি আবার হাতে নিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে দেখল। এরপর ধীরে ধীরে খুলতে শুরু করলো। খুলতেই মর্মুষীর চোখ দুটো গোল গোল হয়ে যায়। অনবরত চোখের পাপড়ি মিটমিট করে দেখছে। ভেতর থেকে 3-4টি ডায়েরি বেরিয়ে আসে। ডায়েরিগুলো তার পরিচিত, এগুলো পড়ার জন্য অসংখ্যবার লুকিয়ে লুকিয়ে শরীরের ঘরে ঢুকেছে সে। এগুলো একপাশে রেখে এবার দুটো চিরকুট বের করে বাক্সটা থেকে। প্রথম চিরকুট খুলে দেখে, যাতে লেখা ছিল, এত বছর ধরে পেলে পুষে রাখা ডায়েরিগুলো আজকাল বেইমানি করছে। বোধহয় হারজালানির প্রেমে পড়েছে, আমার কাছে থাকতে চাইছে না, তাই পাঠিয়ে দিলাম, যত্ন করিস। দ্বিতীয় চিরকুট খানা খুলে মর্মুষী পড়তে আরম্ভ করে। ঝড়ের রাত থেকে থেকেই বজ্রপাত ছিঁড়ে দিচ্ছিল অন্ধকারের পর্দা। এক মুহূর্ত ধরিত্রী আলোকিত হয়ে আবার অন্ধকারে ডুবে যাচ্ছিল। রাতের মধ্যভাগে বাবার ডাকে ঘুম ভাঙল। জানালায় দৃষ্টি বুলাতেই দেখতে পেলাম ধরা উল্ট পালট হয়ে যাচ্ছে। বাবাকে জিজ্ঞেস করলাম, এত রাতে কি হয়েছে? বাবা জানালো, ঝড় থামলে হসপিটালে যেতে হবে। ছোট মার অবস্থা আশঙ্কাজনক। আমার ছোট মস্তিষ্কে বাবার কথাগুলো তেমন সাড়া দেয়নি। ঘণ্টা খানিক পর আবহাওয়া কিছুটা শান্ত হলে বাইরে গাড়ির শব্দ পেলাম। বাবা আমার হাত শক্ত করে চেপে ধরে তড়িঘড়ি করে নিচে নেমে এলো। নামতে নামতে বুঝলাম বাড়িতে কেউ নেই গৃহপরিচারিকা ব্যতীত। গাঢ় নিস্তব্ধতায় কেটে গেল কিছুক্ষণ। ততক্ষণে বাবার সাথে হসপিটাল পৌঁছে গেছি। বাইরে তখনও ঝিরিঝিরি বৃষ্টি। হসপিটালের করিডোরে হঠাৎ বাবার পা আটকে যায়। আমাকে ধরে চমকে দাঁড়িয়ে যায় বাবা। চোখে পড়ল ছোট মার সুশ্রী মুখখানা। সমস্ত দেহ সাদা চাদরে ঢাকা। বাবা আমার হাত আলগা করে এগিয়ে যায় ছোটমার দিকে। স্ট্রেচারে করে নিয়ে যাচ্ছে 2জন নার্স। পিছনে আরো 2জন ডাক্তার। তাদের পিছনে কেবিন থেকে বেরিয়ে আসেন আয়নাল চাচ্চু। চাচ্চুর চোখ মুখ ফোলা, দৃষ্টি ছোট মার মুখে নিবন্ধ। কেবিনের ভেতর থেকে দাদিমার আর্তনাদ ভেসে এলে আমি ছুটে যাই সেদিকে। ভেতরে ঢুকে দেখি দাদিমা বেডে হাত পা ছুঁড়ে কান্নায় ভেঙে পড়েছে। পাশে মিষ্টিমা দাদিমাকে শান্ত করার ব্যর্থ চেষ্টা চালাচ্ছে। তার পাশে জাবির ভাই আর আবির নিরস মুখে দাঁড়িয়ে আছে। ছোট তমসাটা মায়ের শাড়ির আঁচল ধরে দাঁড়িয়ে আছে। ঘরের এক কোণে মা বসে আছে, কোলে ছোট্ট পুতুলের মত কিছু একটা। এগিয়ে গেলাম মায়ের দিকে। মায়ের কোলে দৃষ্টি ফেলে দেখলাম যেন পুতুলে কেউ প্রাণ দিয়েছে আর সে পুতুল হাত পা নেড়ে তার অস্তিত্বের জানান দিচ্ছে। আমার চোখ আটকে গেল সেই পুতুলে। কেটে গেল কিছুটা সময়। আমার অনেকটা সময় লাগলো বুঝতে ছোট মা আর আমাদের মাঝে নেই। শেষ রাতের দিকে দাদিমা অসুস্থ হয়ে যাওয়ায় তাকেও হসপিটালে ভর্তি করা হলো। আমার কোলে ছোট্ট পুতুলটাকে দিয়ে মা তমসাকে নিয়ে ছুটল দাদিমার কাছে। আমি জীবন্ত পুতুলকে কোলে নিয়ে অপলক তাকিয়ে ছিলাম তার ছোট আদলের পানে। যেন ছোটমার মুখখানা ছোট করে কেউ বসিয়ে দিয়েছে পুতুলটার মুখে। পরের দিন ছোটমাকে নিয়ে আমরা বাড়িতে আসি। বাড়ি জুড়ে যখন শোকের ছায়া, তখন ছোট্ট পুতুল মায়ের বিছানায় শুয়ে মহানন্দে হাত পা নাছে। সদ্যজন্মা পুতুলটার মুখের দিকে তাকিয়ে আমি নিজের অজান্তেই অস্পষ্ট স্বরে আওড়াই, মম। গত রাতের ঝড় থেমে গেলেও 10 বছরের বালকের হৃদয়ে সেদিন এক নতুন স্বরের উৎপত্তি ঘটেছিল। সেদিন প্রেম বুঝিনি, মায়া বুঝিনি, আকর্ষণ বুঝিনি। যেটা বুঝতে পেরেছিলাম সেটা ছিল ছোট্ট পুতুলটার প্রতি অসম্ভব টান। কি সেই টানের কারণ, তার উত্তর খুঁজতে খুঁজতে কেটে গেল আরো কিছু বছর। ততদিনে সে চলতে শিখেছে, বলতে শিখেছে। এদিকে আমার কিশোর হৃদয়ে কত রকমের হাওয়া বয়ে। স্কুলে যাওয়ার আগে ছুটে যাই মায়ের ঘরে, এক পলক দেখে যাই তাকে। বাইরে খেলতে যাওয়ার আগে ছুটে যাই, এক পলক দেখে বের হই। বাড়ি ফিরে আবারও মায়ের কাছে ছুটে যাই। মা মনে করে আমি তার নেওতা। অন্যদিকে আমার মন মস্তিষ্কে সারাক্ষণ শুধু মায়ের কোলে থাকা ছোট্ট পরিটা ঘুরে। তাকে দেখতেই মায়ের আশেপাশে আমার বিচরণ, সেটা কেউ বুঝে না। দিন যায়, পরিটা বড় হয়। তারপর আসে আমার জীবনের কঠিন এক মুহূর্ত। বাবার স্বপ্ন পূরণ করতে দেশ ছাড়তে হয়। তার আগে দাদিমাকে খুলে বলি সব। দাদিমা কথা দেয় আমি ফেরার আগ পর্যন্ত আমার পরীকে আগলে রাখবে। আমি নিশ্চিন্তে দেশ ছাড়লাম। এরপর বাবার মৃত্যুটা ছিল আমার ধ্বংসের প্রথম অধ্যায়। কঠিন সময়গুলো পার করে একটা রঙিন জীবন সাজাতে চেয়েছিলাম আমার পরীকে নিয়ে। কিন্তু খচখচ শব্দ করে চিরকুটটা মুঠোয় পুরে ফিকে মারে বাইরের দিকে। বারান্দার গ্রিলে ধাক্কা খেয়ে উল্টো ঘরের ভিতর ফিরে আসে সেটি। মর্মুষী চোয়াল শক্ত করে চোখ বুজে ঘন ঘন নিঃশ্বাস নেয়।
মাথা যন্ত্রণা শুরু হয়েছে। দুই হাতে মাথার দুই পাশে চেপে ধরে বসে থাকে। পুকুরের ধারে পুঁইমাচা থেকে শাক তুলছিল সাবিনা। পাশে বাঁশি হাতে দাঁড়িয়ে পুরপুর শব্দ করছে দিনু। বাড়ির আঙ্গিনায় আয়নাল চৌধুরীর গাড়ি প্রবেশ করে, হর্ন দিতেই দিনুর দৃষ্টি চলে যায় সেদিকে। দূর থেকে মর্মুষীর মুখটা স্পষ্ট দেখা না গেলেও সিম্বাকে লাফিয়ে নামতে দেখে দিনু খুশিতে চিৎকার করে ছুটতে ছুটতে গেল সেদিকে। মর্মুষী দৌড়ে এসে দিনুকে কোলে তুলে গালে হামি খেল। মিনিটের ব্যবধানে চৌধুরী মহলে প্রাণ ফিরে এলো। কিছুক্ষণ আগেও পুরো বাড়ি যেন ঘুমিয়েছিল। আয়নাল আর মর্মুষী ভেতরে প্রবেশ করা মাত্র একটা হট্টগোলময় কাণ্ড ঘটে গেল। সেতারা বেগম কোমরের ব্যথা নিয়েই ছুটে এসেছেন ড্রয়িং রুমে। মর্মুষীকে দুই হাতে আগলে ধরে অঝরে কাঁদলেন। বাচ্চাদের মতো কাপা কাপা স্বরে জিজ্ঞেস করলেন, আজই চলে যাবি দিদি ভাই? আয়নাল চৌধুরী জবাব দিলেন, না মা, রেখে যাব 2 দিনের জন্য। সেতারা বেগম কান্না জড়িত মুখে মৃদু হাসলেন। হেমা চৌধুরী মর্মুষীকে নিজ হাতে খাইয়ে দিলেন। বাড়ির প্রত্যেকের মুখে হাসি। মাজিদা খালা তার পিছনে এসে দাঁড়িয়ে মাথায় হাত বুলাতে বুলাতে বলল, ছোট আম্মা একদম শুকায় গেছে, আর যাইতে দিয়েন না ভাবি। মর্মুষী নিচের সবার সঙ্গে গল্প গুজবে ব্যস্ত। অন্যদিকে সিম্বা লাফাতে লাফাতে চলে গেছে সোজা শরীরের ঘরে। শরীর উবু হয়ে শুয়ে ঘুমাচ্ছে। সিম্বা খাটে উঠে 2 বার ম্যাও ম্যাও আওয়াজ করল। শরীর ঘুম জড়ানো কণ্ঠে বিড়বিড় করে, মমু। সিম্বা আবারও ম্যাও ম্যাও করলে শরীরের ঘুম ভাঙে। চোখ মেলে সিম্বাকে দেখে ঠোঁটের কোণে শীতল হাসি ফুটে ওঠে। কপালে আঁচড়ে পড়া চুলগুলো হাতের আঙুলের সাহায্যে পিছনে ঠেলে দিয়ে উঠে আধশোয়া হয়ে বসে। আলতো হাতে সিম্বাকে তুলে পেটের উপর বসিয়ে জিজ্ঞেস করে, আমার ধানি লঙ্কা এসেছে, লঙ্কার ঝাঁজ শুইতে পারবেন তো? শরীরের সরল দৃষ্টি দরজা অভিমুখে সরে যায়। মর্মুষীর কড়া দৃষ্টিতে বিদ্বেষ আর বিরক্তির ছায়া সুস্পষ্ট, যা শরীরের ক্ষত স্থানে নতুন করে জখম করতে এসেছে। সিম্বাকে নামিয়ে সোজা হয়ে বসে। মর্মুষী সিম্বাকে ডাকে কাছে আসার জন্য। সিম্বা আস্তে আস্তে নেমে আসে। মর্মুষী তাকে নিয়ে বেরিয়ে যেতে ধরলে শরীর কোমল স্বরে ডাকে, মম পাখি। মর্মুষী ঘাড় ঘুরিয়ে শরীরের দিকে ক্রুদ্ধ নয়নে তাকিয়ে জিজ্ঞেস করে, এটা আবার কেমন পাখি? প্রাণী জগতে নতুন নাকি? লাভ ইউ পাখি। পিনিকে আছেন ব্রো, লেবু খান। বলেই মর্মুষী দ্রুত পায়ে হেঁটে চলে যায়। শরীর ঠোঁটে কামড় দিয়ে নিঃশব্দে হাসে। ছাদের কার্নিশে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে 3 মানবী। 3 জনের হাতেই চায়ের কাপ। বহুদিন পর আবারও বিকেলের আড্ডা জমে উঠেছে। সুন্দরী মেয়েরা যে বোকা হয়, তার সব রকম বৈশিষ্ট্য নিয়ে বসে আছে তমসা। ফাল ফাল করে মর্মুষীর দিকে তাকায়, মুচকি হাসে আর চা খায়। মর্মুষী অনেকক্ষণ যাবৎ খেয়াল করছে। এক সময় সে জিজ্ঞেস করে বসে, এভাবে তাকিয়ে আছিস যে? আমার মাথায় কি শিং বেরিয়েছে? তমসা ফিকফিক করে হাসে আর বলে, শিং কেন বেরোবে? তুই কি ভাইয়ার ঘরে মাথায় ঠুকাঠুকি খেলতে গিয়েছিলি নাকি? মুহূর্তে মর্মুষীর চোখ জ্বালা শুরু হয়, কান দিয়ে গরম ধোঁয়া বেরোতে থাকে। চায়ের কাপটা তমসার দিকে ছুঁড়ে মারে। সেটা গিয়ে তমসার হাতে থাকা কাপে বাড়ি খেয়ে 2টো কাপই নিচে পড়ে যায়। সৌরভী 2 জনের মাঝামাঝি এসে দাঁড়িয়ে দুজনকেও শান্ত হতে বলে। মর্মুষী দাঁতের দাঁত পিষে কটমট করতে করতে বলে, সিম্বা চলে গিয়েছিল তোর বজ্জাত ভাইয়ের ঘরে, তাকে আনতে গিয়েছিলাম। সৌরভী পরিবেশ শান্ত করে অস্থিরতা নিয়ে বলে, থামো তো তোমরা, একটা জটিল বিষয় নিয়ে কথা বলতে এসেছি আমরা এখানে। তোমরা ছেলেমানুষই শুরু করেছ। তমসাকে চুপ থাকতে বলো। এমনিতে কথা বের হয় না মুখ দিয়ে। যাও কি 2-1টা বের হয়, তাতেই বিশ্বযুদ্ধ লাগিয়ে দেয়ার ক্ষমতা রাখে। তমসা কিছু বলতে গিয়েও বলতে পারে না। সৌরভী চোখ বড় বড় করে চুপ থাকতে ইশারা করে। তমসা গাল ফুলিয়ে অন্যদিকে মুখ করে দাঁড়িয়ে আছে। সৌরভী জানায়, দোলাকে আবির আসমা চৌধুরীর শ্বশুর বাড়িতে পাঠিয়েছে। তার মানে সেখানে দোলাকে পাওয়া যাবে। আবিরের সাথে তার কি সম্পর্ক? তার স্বামী বাকে এসব প্রশ্নের উত্তর দোলার কাছে গেলেই মিলবে। মর্মুষী কিছুক্ষণ ভাবে, তারপর সৌরভীকে বলে, কাল আমরা মিষ্টিমার শ্বশুর বাড়ি যাব। সেখানে এখন কে কে থাকে তুমি জানো? সৌরভী মাথা নেড়ে ভাবুক কণ্ঠে বলে, যতদূর জানি তোমার জাবির ভাইয়ের দাদা দাদি মারা গেছেন বহু বছর আগে। ওই বাড়িতে মার আসমা চৌধুরী একটা ননদ থাকার কথা। তাহলে এভাবে যাওয়া যাবে না সেখানে। তাছাড়া আবির ভাইটের পেলে সমস্যা হবে। আমরা অপরিচিত কাউকে দিয়ে দোলার পরিচয় জানতে পারি। সৌরভী আর তমসা দুজনই তার সঙ্গে একমত। মর্মুষী তমালকে ফোন দেয়। দোলার পরিচয় বের করার দায়িত্বটা তমালকে দেয়। তমাল জানায়, কালকের মধ্যেই তাদের কাছে দোলার পরিচয় পৌঁছে যাবে।
সকাল সকাল উকিল সাহেব জরুরি তলবে জাবিরের অফিসে উপস্থিত হয়েছেন। দরজা ঠেলে ভেতরে ঢুকেতেই জাবির বসতে বলল। আজ একটি গুরুত্বপূর্ণ ডিল চূড়ান্ত হবে বলে উকিল সাহেব প্রয়োজনীয় সকল কাগজপত্র নিয়ে এসেছেন। কাগজগুলো টেবিলে গুছিয়ে রেখে তিনি জিজ্ঞেস করেন আয়নাল চৌধুরীর কথা। জাবির কিছু বলতে যাবে তখনই আয়নাল চৌধুরী প্রবেশ করেন অফিসে। উকিল সাহেবের সঙ্গে করমর্দন করে পাশের চেয়ারে বসলেন। তিনি কাগজপত্র উল্টে পাল্টে দেখতে দেখতে আয়নালকে জিজ্ঞেস করেন, শরীদ আসেনি? বেশ কয়েক জায়গায় তার স্বাক্ষর প্রয়োজন। সাথে সাথে জাবিরের মুখ শুকিয়ে গেল। কোম্পানির সমস্ত দায়িত্ব নিজ হাতে সামলে রেখেও সে সামান্য কিছু সাইনের জন্য শরীরের উপর নির্ভরশীল। তারপর তপ্ত নিঃশ্বাস ফেলে নিজেকে বুঝায় কোম্পানির মালিকানা শরীদ আর আয়নাল চৌধুরীর নামে। সে কেবল একজন কর্মচারী। জাবির মাথা ঠান্ডা করে স্বাভাবিক কণ্ঠে বলে, আমি কি কল করব শরীদকে? আসতে বলি। উকিল সাহেব মাথা ঝুঁকিয়ে ফোন করতে বললেন। জাবিরের কল রিসিভ করে শরীদ জানায় সে ব্যস্ত। জাবির পুনরায় জিজ্ঞেস করে কিসের ব্যস্ততা। জাবির তার কাছে কৈফিয়ত চাইছে, এটা ভেবেই শরীদের মেজাজ গরম হয়ে যায়। মেকি স্বরে বলে, বউটা এতদিন পর বাড়িতে এসেছে। মন ভরে দেখছি জাবির ভাই। বিরক্ত করবেন না। জাবির কল কেটে দিয়ে আয়নাল চৌধুরীকে বলে, মামা, বদমাইশটা কোনোদিন ঠিক হবে না। আপনাকে কে বলেছে মর্মুষীকে বাড়িতে নিয়ে আসতে? কি বলছো? শরীদ কি বলল? আসবে না। ব্যস্ত সে। কিসের ব্যস্ততা জানেন? জাবির কথাটা বলেই একবার উকিল সাহেবের দিকে তাকায়। তারপর নিজেকে সংযত করে বলে, আপনি আমাকে দেখিয়ে যান, আমি পরে ওর থেকে স্বাক্ষর নিয়ে রাখব। উকিল সাহেব সবকিছু ঠিকঠাক করে জাবিরকে বুঝিয়ে দিয়ে চলে যান। আয়নাল সরু নয়নে জাবিরের দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, কি বলল শরীদ? আপনার মেয়েকে দেখছে মন ভরে। সে এখন ব্যস্ত। আয়নাল চৌধুরীর হাত মুষ্টিবদ্ধ হয়ে যায়। চলাল শক্ত করে কিছু না বলেই বেরিয়ে আসে জাবিরের অফিস থেকে। তমালের ফোন পেয়ে মর্মুষী তড়িঘড়ি করে রিসিভ করে জিজ্ঞেস করে, হ্যাঁ বলো, কিছু জানতে পারলে? এখানে দোলা নামে কাউকে পাইনি। এ বাড়িতে একজন মহিলা থাকেন, সাথে একটা ছোট বাচ্চা। এছাড়া আর কেউ নেই। মর্মুষীর পাশে বসে কান পেতে শুনছিল তমসা আর সৌরভী। তিনজনেরই মুখে বিষণ্ণতার ছায়া। রাতারাতি মেয়েটা ভ্যানিশ হয়ে গেল কিভাবে? আর আবির কেন এনেছিল তাকে? শরীদ এখনো আবিরের বিষয়টা জানে না। জানলে কি করবে? মর্মুষীকে বাড়ি থেকে শরীদের থেকে আলাদা করতে দোলাকে এনেছিল, এসব জানলে শরীদ শেষ করে দিবে আবিরকে। মর্মুষীর মাথায় সবকিছু কেমন জিলেপির মতো পাকিয়ে যাচ্ছে। একদিকের সমাধান বের করতে গেলে অন্যদিকে প্যাচ লাগে। অন্যদিকে নজর দিলে আবার অন্য কোনো দিকে প্যাচ লাগে। দোলার নাম্বার বন্ধ দেখাচ্ছে। তার সাথে যোগাযোগ করার আর কোনো পথ নেই আপাতত। সৌরভী ভাবুক কণ্ঠে বলে, আমাদের কি শরীরের সাহায্য প্রয়োজন? মর্মুষী আকাশের পানের চেয়ে অস্পষ্ট স্বরে বলে, উনি আবির ভাইকে শেষ করে দিবেন। দেখো, পূর্ণিমার রাত্রি, চারদিক ঝলমল করছে আলোয়। অনেক দিন পর চৌধুরী মহলে মর্মুষীর জ্যোৎস্না বিলাস। যদিও মনটা একটু ভার। আগামীকাল বিকেলে চলে যেতে হবে। সিম্বাকে ঘুম পাড়িয়ে বেকুনিতে এসে দাঁড়ায়। স্নিগ্ধ চন্দ্রিমা ঢলে পড়েছে তার অনুভূতিহীন শীতল চাহনিতে। নির্জীব আধারে শশীপ্রভার পূর্ণ অভিব্যক্তি উত্তাল করেছে আরো একটি হৃদয়ে। একদিকে যার অনন্ত ভালোবাসার অধিকারিণী, অন্যদিকে দুঃসহ বাস্তব। যন্ত্রণাপ্রদ নির্ঘুম রাত্রিরা যতই মাধুর্যপূর্ণ হোক, তার হৃদয়ঙ্গমে ব্যর্থ। ডিভানের দেহ এলিয়ে মাথা শূন্যে ছেড়ে চিত হয়ে শুয়ে আছে শরীর। বারান্দামুখী খোলা দরজার ফাঁক দিয়ে দৃষ্টি পূর্ণচন্দ্রের দিকে। নিঃশ্বাস ভারী। মাঝে মাঝে চোখ বুজে আবার খোলে। হঠাৎ প্যান্টের পকেট থেকে ফোনটা ভাইব্রেট হলো। বাম হাতে ওটা বের করে চোখের সামনে তুলে ধরে নিভু নিভু দৃষ্টিতে দেখল অপরিচিত নাম্বার থেকে কল এসেছে। রিসিভ করে কানে ধরল। শরীদ ভাই, কাপা কাপা স্বরে। কে? আমি দোলা। কল কাটবেন না দয়া করে। হ্যাঁ, হ্যালো। শুনছি, সোজা কথায় এসো। কে করছে এসব? ওরা আমাকে মেরে ফেলবে। আমাকে বাঁচান। আমার সাথে ছোট্ট প্রাণটিকে বাঁচান। আমি সারা জীবন মর্মুষীর দাসী হয়ে থাকব। আমাকে বাঁচান। কোথায় তুমি? আমবাগানের পিছনের দিকটায় পালিয়ে এসেছি। খুঁজছে ওরা, আমাকে সাহায্য করুন। শরীদ ফোন শক্ত মুঠোয় ধরে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে তিক্ত ঢুক গিলল। তড়িঘড়ি করে বাইরে বেরিয়ে সিঁড়িতে পা রাখতেই থমকে গেল। এত রাতে একটা মেয়েলোকের কথায় এভাবে ছুটে যাওয়া কতটা যুক্তিসঙ্গত তা ভাবছে। মর্মুষীর চোখে ঘৃণার শৈলশৃঙ্গ আর বাড়তে দেয়া যাবে না। এই একটা জায়গায় না বলশক্তি না বিত্তশক্তি, কোনোটাই কাজে আসে না।
পিছন ঘুরে এগিয়ে গেল তার ঘরের দিকে। কাঠের দরজায় ঠকঠক শব্দে মর্মুষী আঁতকে উঠে। সেকেন্ডই দরজা খুলে বেরিয়ে আসে। শরীর সন্দিহান চোখে তাকিয়ে বলে, ঘুমাসনি? হ্যাঁ। না, মানে ঘুম আসছিল না। শরীর কথা বাড়ায় না। খপ করে মর্মুষীর হাত ধরে লম্বা লম্বা পদক্ষেপে বেরিয়ে আসতে থাকে বাইরে। তার দীর্ঘ পদের সাথে মর্মুষী তাল মেলাতে না পেরে দুইবার পড়ে যেতে চায়। বরাবরই সে আগলে নিয়ে আবার ছুটে বাইরের দিকে। উত্তর পার্শ্বে বিশাল আম বাগান পেরিয়ে শেষ প্রান্তে পৌঁছে দেখতে পায় ভয়ে জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে দোলা। আবছা আলোয় চিনতে বেশি সময় লাগেনি মর্মুষীর। শরীরের হাত ছাড়িয়ে এগিয়ে যায় দোলার দিকে। তাদের দেখতে পেয়ে দোলা দৌড়ে এসে মর্মুষীর পায়ে পড়ে যায়। অপ্রস্তুত থাকায় কিছুটা ধাক্কা খেয়ে পিছিয়ে যায়। ধীরে ধীরে নিচের দিকে ঝুঁকে দোলাকে উঠিয়ে দাঁড় করিয়ে জিজ্ঞেস করে, তুমি, কি হয়েছে তোমার? দোলা কোনো উত্তর দেয় না। অনবরত কাঁদতে থাকে। ভয়ে তার হাত পা কাঁপছে। ঠিকমতো দাঁড়াতেও পারছে না। মর্মুষী শরীরের দিকে প্রশ্নাত্মক দৃষ্টিতে তাকালে সে এগিয়ে এসে আবার দোলাকে জিজ্ঞেস করে, আপাতত তুমি নিরাপদ। এখন বলো কে করেছে এসব? যা। জাবির ভয়ার্ত কাঁপা স্বরে। মর্মুষী চকিতে কিছুটা পিছিয়ে গিয়ে দোলার হাত ছেড়ে দেয়। মুহূর্তে শরীরের সমস্ত শরীর গলে কিছু একটা শিরশির অনুভূতি তুলে পা বেয়ে নেমে যায়। মস্তিষ্কে তীব্র আলোড়নে শরীর হাত পা শক্ত হয়ে আসে। চলাল শক্ত করে গম্ভীর কণ্ঠে শুধায়, জাবিরের সাথে তোমার কি সম্পর্ক? দোলা কান্নারত গলায় আস্তে আস্তে বলে, আমি জাবিরের স্ত্রী। শরীর আর মর্মুষী চমকিত নয়নে একে অপরের দিকে তাকায়। মর্মুষী ভ্রু কুঁচকে জিজ্ঞেস করে, কি, তোমার স্বামী জাবির ভাই? তাহলে তুমি শরীর ভাইয়ের নাম করে বাড়িতে এসেছিলে কেন? মিথ্যা অপবাদ দিলে কেন উনাকে? আমাকে ভয় দেখিয়ে এখানে নিয়ে এসেছিল আবির। তোমাকে যে কোনো মূল্যে শরীর ভাইয়ের থেকে দূরে সরিয়ে দিতে বলেছিল। আর বলেছিল তাদের কথা মতো কাজ না করলে আমাকে ছাড়বে না। মৃত্যুর হুমকিও দিয়েছে। মর্মুষী চোখ বন্ধ করে নিঃশ্বাস নিয়ে নিজেকে শান্ত করে আবার জিজ্ঞেস করে, তাতে আবির ভাইয়ের লাভ কি? সেটা আমি জানি না। আমাকে শুরুতে বিস্তারিত জানানো হয়নি। শুধু জানতাম বাঁচতে হলে আমাকে এই কাজটা করতে হবে। তোমার বাবা উনাকে অপছন্দ করেন। তাই এমন কিছু করতে চেয়েছে যেন কোনো রকম ঝামেলা ছাড়া তোমাদের চোখে উনাকে খারাপ প্রমাণ করা যায়। আর তাই তোমাদের আলাদা করার জন্য আমাকে নিয়ে এসেছিল। এখানে আসার কিছুদিন আগে জানতে পারি আমি প্রেগন্যান্ট। যেদিন তুমি এ বাড়ি থেকে চলে গেলে সেদিন থেকে আমি অসুস্থতাবোধ করতে থাকি। ধরা পড়ার ভয়ে বাধ্য হয়ে পালিয়ে গিয়েছিলাম। আবিরকে সাহায্য করে যাত্রায় বেঁচে গেলেও জাবিরের হাত থেকে বাঁচার কোনো উপায় নেই আমার। আর তাই যার ক্ষতি করতে এ বাড়িতে এসেছিলাম তার কাছেই আশ্রয় চাইতে এসেছি। কর্মফল আমাকে এখানে নিয়ে এসেছে। মর্মুষী তিক্ত স্বরে আবার শুধায়, আবির ভাইয়ের উদ্দেশ্য সফল হয়েছে। তারপরও তোমাকে মারতে চাইবে কেন? আর তুমি জাবির ভাইয়ের দ্বিতীয় স্ত্রী হওয়ার আগে জানতেন না উনি বিবাহিত? আমি জাবিরের দ্বিতীয় নই, তৃতীয় স্ত্রী। কথাটা বলতেই দোলার দৃষ্টি পতিত হয় শরীরের পিছনে। দোলা থমকে যায়, জিহ্বায় কথা আটকে আসে। ভীত সন্ত্রস্ত ভাব আরো গাঢ় হয়। দোলাকে একপৃষ্ঠে চেয়ে থাকতে দেখে মর্মুষী আর শরীর হাড় ঘুরিয়ে পিছনে তাকায়। দুজনই হকচকিয়ে ঘুরে দাঁড়ায়। মর্মুষী এগিয়ে গিয়ে সৌরভীর হাত ধরে অস্থির কণ্ঠে বলে, ভাবি, তুমি এত রাতে বাইরে কেন? চলো আমার সাথে। ভিতরে চলো। সৌরভী ঠায় দাঁড়িয়ে আছে। এক চুলও নড়ল না। মুখে কোনো শব্দ করল না। চোখের কার্নিশ বেয়ে দুফোঁটা পানি গড়িয়ে পড়তে গিয়েও পড়ল না, কপালে আটকে গেল। মর্মুষীর অস্থিরতা বাড়ছে। সে সৌরভীকে হাত ধরে আবার বলল, কি হলো ভাবি, চলো। সৌরভী তখনও নির্বাক, নিশ্চল। যেন পৃথিবীর সমস্ত নীরবতা ভর করেছে তাকে। নিস্তব্ধতায় তার গভীর শীতল নিঃশ্বাস টের পাওয়া যাচ্ছে। হঠাৎ ঢলে পড়ে যায় মর্মুষীর উপর। চোখ দুটো ধীরে ধীরে বন্ধ করে নেয়। শরীর ছুরিতে গিয়ে ধরে। এরপর তিনজন মিলে সৌরভীকে বাড়িতে নিয়ে আসে। দারোয়ান বারবার জিজ্ঞেস করলে তারা তিনজন কিছু বলে না। ভেতরে কেউ জাগেনি, সবাই ঘুমন্ত। সৌরভীকে ঘরে নিয়ে গিয়ে মর্মুষী তার চোখে মুখে পানি ছিটিয়ে দেয়। দোলা কাচুমাচু হয়ে বসে আছে খাটের এক কোণে। ফ্যাক্টরির সংলগ্ন একটা পরিত্যক্ত গুদাম ঘরে নিভু নিভু আলো জ্বলছে। ভেতর থেকে দুজন মানুষের ফিসফাস আওয়াজ ভেসে আসছে। হঠাৎ বাইরে দু চারটা কুকুর ঘেউ ঘেউ শব্দ তুলে ডাকতে থাকলে আবির ধমকে এদের সরিয়ে দেয়। অতঃপর আবার ভেতরে ঢুকলে জাবির তীক্ষ্ণ নজরে তাকিয়ে কঠোরতা মিশ্রিত গলায় বলে, এত তাড়াতাড়ি শরীরের মুখোমুখি হতে চায় না।
শালা নিজেও মরবে, আমাদেরও মারবে। এর চেয়ে এক কাজ কর, ডলার ব্যাপারটা তুই সামলে নে। কথা দিচ্ছি তোকে আমি শরীরের হাত থেকে বাঁচিয়ে নেব। আমাকে আপাতত প্রোটেক্ট কর। আবির কিছুক্ষণ চুপ থেকে ফুস করে ভারী নিঃশ্বাস ছাড়ে। জলজল দৃষ্টি ফেলে তাকায় ভাইয়ের দিকে। জাবিরের আদেশ হোক বা অনুরোধ, মায়ের পেটের ভাই তো, না করতে পারে না আবির। রাজি হয়ে যায় সে। গুদাম ঘর থেকে বেরিয়ে দুই ভাই দুই দিকে পথ ধরে জাবির চলে যায় নিজের অফিসে। রাতে আর বাড়ি ফিরবে না। শরীরের বিক্ষিপ্ত চর খুশিতে আবির অপ্রস্তুত হয়ে যায়। কিছু বুঝে ওঠার আগেই আবিরের অবস্থা নাজেহাল। ঠোঁট কেটে রক্ত বেরোচ্ছে গলগল করে। দু চারটে দাঁত বোধ হয়ে নড়ে গেছে। শরীরের পর পর প্রকাণ্ড লাথিতে পেটের হাড়গোড় নড়বড়ে লাগছে তার নিজের কাছেই। এক পর্যায়ে টলতে টলতে মাটিতে পড়ে যায়। শ্বাসরুদ্ধ হয়ে আসছে। চোখ দুটো ঝাপসা হয়ে মিলিয়ে যাচ্ছে অন্ধকারে। এসব কিছু ঘটে গেছে মিনিট দুইয়ের মধ্যেই। শরীর চল শক্ত করে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে আছে মাটিতে লুটিয়ে পড়া আবিরের দিকে। রাত এসেছে ছুটতে ছুটতে। এসেই শরীরকে টেনে একটা বেঞ্চে বসালো। শরীরের দৃষ্টি তখনও আবিরের দিকে। মগজের দাবানল নাকি হৃদয়ের জখম, কোনটা বেশি পীড়া দিচ্ছে তা বোধগম্য হচ্ছে না শরীরের। রাদের হাত ছেড়ে দিয়ে মাটি থেকে নিজের মোবাইল তুলে জাবির আর আয়নাল চৌধুরীর নাম্বারে পরপর কল ঢুকালো। কিছুক্ষণের মধ্যে দুজনই উপস্থিত হলো। শরীর জাবিরকে দেখা মাত্রই তেরে এসে শার্টের কলার চেপে ধরে দেয়ালের সঙ্গে মিশিয়ে দিল। আয়নাল চৌধুরী বলিষ্ঠ দেহের সাহায্যে শরীরকে ছাড়িয়ে নিল জাবিরের থেকে। আবিরের করুণ অবস্থা দেখে রাতকে বলল দ্রুত হাসপাতালের নেয়ার ব্যবস্থা করতে। এরপর শরীরের সামনে এসে ঠান্ডা গলায় বলল, আমি জানি সব, তুমি জাবিরের উপর খেপেছ কেন? আবির একটা অন্যায় করেছে, তার শাস্তি দিয়েছ তাকে। এবার থামো। শরীর গলা উঁচু করে চিৎকার করে, সব জায়গায় খেতে দেয়াটা বন্ধ করুন এবার। কি জানেন? কতটুকু জানেন? কি জানিয়েছে এই জানোয়ারের বাচ্চাটা আপনাকে? শহীদ একটা বাইরের মেয়ে যে কিনা মিথ্যাবাদী, প্রতারক, তার কথায় তুমি কি শুরু করেছ? আর তাকে বাড়িতে আশ্রয় দিয়েছ কাকে জিজ্ঞেস করে? হোয়াট? কাকে জিজ্ঞেস করব? আমার বাড়িতে আমি কাকে জায়গা দিব সেটা অন্য কাউকে জিজ্ঞেস করে দিতে হবে। তোমার বাড়ি? তাচ্ছিল্যের সুরে। আবিরকে নিয়ে গেছে রাজার ক্লাবের ছেলেরা। শরীরের বুঝতে বাকি নেই জাবির বিষয়টা জোড়াতালি দিয়ে নিজের দখলে নেয়ার সব রকম কর্মকাণ্ড শেষ করেই এখানে এসেছ। শরীর মাথা ঠান্ডা রাখার চেষ্টা চালাচ্ছে। কিন্তু যতবার জাবিরের দিকে নজর পড়ছে ততবারই তার মস্তিষ্ক জ্বলে উঠছে। তার থেকেও বেশি রাগ হচ্ছে আয়নাল চৌধুরীর উপর। লোকটা কোনোদিন শরীরকে বুঝার চেষ্টা করেনি। আজই বা তার ব্যতিক্রম হবে কেন? চলবে।